দেখেন আমরা শেখার আগে হচ্ছে ক্লাস কিভাবে করব বা কিভাবে আগাবো। হ্যাঁ, কি দেখেন আমরা হচ্ছে প্রথম মূলত এসিওতে ক্লাস পাবেন 6টা বলতে আর কি ডাবল করে 12টা। যদি এখানে 8টাও লাগে সমস্যা নেই, দেবো, কিন্তু ভালো করে শিখবো। তারপরে পার হচ্ছে আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং। সেম সেম ওয়েতে আপনার 6টা অথবা 8টা যা ক্লাস লাগে দিব, সমস্যা নেই। কিন্তু এই যে প্রথমে দেখেন এসিওর পার্টে কী কী শিখবো। যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনার আসার আগে অবশ্যই এটা সাউন্ড নলেজ দা আগে আপনার কী করতে হয়, গ্রাফ করতে হয়। যদি এটার বেসিক না বুঝেন আপনার অ্যাডভান্স কখনো শিখে মজাও পাবেন না, বা শেখাটা আপনার ইফেক্টিভ হবে না। এটাই কি আপনার এসিওর একটা পার্ট, কি অন পেজ অপটিমাইজেশন। অন পেজ অপটিমাইজেশনটা মূলত আমরা করবো কোথায় বলেন তো? একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে তারপরেই না করবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আমাদের কি করতে হবে, একটা ওয়েবসাইট সম্বন্ধে তো মোটামুটি আইডিয়া নিতে হবে, তাই না? এরপর হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট নিজেরা তৈরি করব। মানে বলতে পারেন যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে শিখবো, যে কীভাবে শিখে। এরপরের পার্টটা হচ্ছে আপনার অফ পেজ অপটিমাইজেশন। হ্যাঁ, এই যে গুগল সার্চ কনসোল আর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, এই দুইটাকে বর্তমানে অনেক এক্সপার্ট আপনার ভাগ করে টেকনিক্যাল এসিও হিসাবে। আর এটা গেল হচ্ছে আপনার এসিওর পার্টে, তাই না? এবার আসুন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। এই পার্টটাতে যেমন শিখবেন কি আপনি ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং দিয়ে কী করে বলেন তো? মানে আমরা ট্রেডিশনাল মার্কেটিং ছেড়ে আপনার ডিজিটাল মার্কেটিং আসার কারণটা কি বলেন? একদম আমরা যেন খুব সহজেই এক্সাক্ট কাস্টমারগুলো আমরা আপনি বলতে পারেন যে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমরা কালেক্ট করতে পারি। সাপোজ যদি উদাহরণ দিই, আপনারা এইখানের স্টুডেন্ট, তাই না? আপনাদের কি বাসায় গিয়ে নক করছে অথবা কেউ হাতে লিফলেট দিছিল? দেয় নাই। কিন্তু কি হয়েছে, ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আপনাদের একদম টার্গেট কাস্টমারের কাছে কি করছে, বিজ্ঞাপনটা পৌঁছাইছে। পৌঁছানোর পর আপনার এখানে কি অ্যাডমিশন নিয়েছে। তো শুধু আপনার এই ক্ষেত্রে না, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, শর্টিং করে 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 এই ফেসবুকের মাধ্যমে টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। এই ফেসবুক মার্কেটিং আবার অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে? জাস্ট ফেসবুক মার্কেটিংটা কী হয় এটা জানলাম। এরপর হচ্ছে আপনার লিঙ্কডইন মার্কেটিং। সেম একদম যতগুলো সোশ্যাল সাইটের মার্কেটিং আছে, হ্যাঁ, একদম সেম। লিঙ্কডইন হয়তো বা বাংলাদেশে তেমন আপনার চাহিদা নাই, ইউএসএ কানাডাতে হ্যাঁ খুব বেশি চাহিদা কিন্তু আছে ওদের। তো বাংলাদেশে মার্কেট না থাকলেও আপনি কিন্তু বাইরের এই মার্কেটগুলো পাবেন। সেমভাবে আমরা লিঙ্কডইনে কী করবো, টার্গেটেড কাস্টমারগুলো কীভাবে সিলেক্ট করা যায় এটা জানবো। এরপর আসা হচ্ছে ইমেল মার্কেটিং। আপনাদের মেইলে কি কখনো মেল পান না যে সারাদিন মেল দিতেই থাকে? কখনো আপনার দারাজ থেকে, কখনো আজকের ডেল থেকে, মানে কোথাও জীবনে একবার মেল দিয়ে দেখছেন মানে মহাপাপ করছেন। বারবার মেলে আপনাদের ইয়ে করে না, মার্কেটিং করে না? আমরা হচ্ছে ইমেল মার্কেটিংটা করা শিখবো। এখন যদি সাপোজ আপনার কাছে যদি মনে করেন ইউএসের 200 জন বা 500 জন মানুষের, যারা একটা কোম্পানির মালিক অথবা সিইও ওনার, তাদের মেল থাকলে তাদেরকে আপনি মার্কেটিং করতে পারবেন না। আমরা এবার হচ্ছে মেল কালেক্ট করে, মানে শর্টিং করে করে মেল কালেক্ট করতে পারবো। কালেক্ট করে হচ্ছে আমরা পরবর্তীতে মেল মার্কেটিং কীভাবে করতে হয় সেটাও শিখব। এরপর ইউটিউব মার্কেটিং যেটা আছে, ইউটিউব মার্কেটিংটা সবাই বুঝে দেয়। বর্তমানে একটা চ্যানেল করে মানুষ দেখা গেছে বাসায় বসে কী করতেছে, আপনার প্রোডাক্ট বিক্রি করতেছে বা কোনো সার্ভিস বিক্রি করতেছে। হ্যাঁ, কারণ এইগুলো অস্বীকার করার ওয়ে কিন্তু এখন নাই। ম্যাক্সিমাম মানুষ কী করে এখন আপনার এই প্ল্যাটফর্মগুলোতে সারা দিন রাত 24 ঘন্টা থাকে। তারপর শুধু হচ্ছে আমরা গুগল অ্যাডওয়ার্ডস। অ্যাডওয়ার্ডস আপনার কী কী থাকে, যেমন যে আমরা না চাইলেই অ্যান্ড্রয়েড ফোনে ডিসপ্লে অ্যাড চলে আসে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দিলে একটা ওয়েবসাইট আগে কীভাবে চলে আসে। তারপর হচ্ছে একটা ভিডিও হঠাৎ করে আমরা না চাইলে অ্যান্ড্রয়েড ফোনে কী করে হঠাৎ করে প্লে হয়ে যায়। এইগুলো হচ্ছে আমরা কি শিখব। তো যেহেতু প্রথম পার্টে আপনার এসিও, হ্যাঁ, এসিওটা হচ্ছে আমাদের শিখতে হবে।
তো দেখেন এসইওটা আপনার অর্গানিক এসইও বলতে কি বোঝাছিলাম এর আগে আপনার ক্লাসে? যেটা হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেগুলো আছে যেমন গুগল, ইয়াহু, বিং, হ্যাঁ, এদের রিকমেন্ডেশন, রুলস এগুলা মেনে যদি আমরা এসইও করি এবং আমরা যদি র্যাঙ্কে আসি, সেটা কি আপনার অর্গানিক এসইও। এবং অর্গানিক এসইও তো যখন আমরা র্যাঙ্কে না আসতে পারবো, কারণ এটা তো কম্পিটিশন সবাই চাইবে, আমরা এইখানেই 10 জন একটা সাবজেক্ট নেব, ওইটা নিয়ে আমরা কি করব, বলবো না আমরা এটা নিয়ে এসইও করি। এখন তো গুগল তো জাস্ট পেজে জায়গা হয় আপনার কয়টা, 10টা। এটা যদি আপনার 1000 মানুষ কম্পিটিশন করে, তখন হয়তো বা আপনাকে গুগল জাজ করবে কিভাবে, তুলনামূলক ভালো করলো কি। প্রথম 10 জনকে হয়তো বা র্যাঙ্ক দেবে, প্রথম 10 জনের মধ্যে র্যাঙ্ক দিলেও প্রথম 1টা 2টা ছাড়া পরেরগুলা ক্লিক পাওয়া খুবই টাফ, হয় না? তার মানে কি, এটা হচ্ছে আপনার পেড এসইওর অপশন, যেটা দিয়ে আমরা অর্গানিকভাবে না আসতে পারবো। আমার কাছে ভালো সার্ভিস আছে, আমার এটা লঞ্চ করতে হবে যে তাড়াতাড়ি যেন মানুষ এই সার্ভিসটা নেয়, সেক্ষেত্রে পেড এসইও বা পিপিসি। আবার অর্গানিক এসইওটা আপনার ভাগ করা হয়েছে 2 ভাগে, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। সাপোজ আমি যদি বলি এই যে ওয়েবসাইট, হ্যাঁ, এই ওয়েবসাইটে আপনার কন্টেন্ট দেওয়া থেকে শুরু করে, ছবি আপলোড করা থেকে শুরু করে, ভিডিও দেওয়া থেকে শুরু করে আরও আনুষঙ্গিক অনেক কাজ আছে। এই কাজটা আপনার কিসের মধ্যে অন্তর্ভুক্ত বলেন তো? অন পেজ এসইওতে অন্তর্ভুক্ত। মানে কি অন পেজ? আপনি যদি বলেন অন টেবিল, মানে কি টেবিলের উপরে, এটা ওরকমভাবে ইমাজিন করেন যে অন পেজ এসইও, মানে অন পেজ এসইও আপনার কোথা থেকে করতে হয়? অবশ্যই একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে তারপর করতে হয়। ওর মধ্যে থেকে যেটা করা হবে, হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে থেকে আপনি যা করবেন তাই কি অন পেজ এসইও। এই ক্ষেত্রে হয়তো আপনার কি ওয়েবসাইটে আপনার একটা অ্যাক্সেস থাকবে, যেমন আমরা ফেসবুকে এই আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকি, ফেসবুকের একটা আপনার অ্যাক্সেস থাকবে, এই সরি ওয়েবসাইটের, সেখানে ঢুকে আপনি কি করবেন, এসইওটা করবেন। সাপোজ আমি যদি একটু আপনাদের ওই উদাহরণ দেই, এই যে যে ছবিগুলো, হ্যাঁ, এটা তো একটা আপনার নির্দিষ্ট কিলোবাইট বা মেগাবাইট, তাই না, আছে। তো এটা হচ্ছে আপনার এই ছবিগুলো যদি প্রত্যেকটা আপনার 2 MB হইতো, হ্যাঁ, হোম পেজে আপনার কতগুলো ইমেজ, 2 MB করে যদি প্রতিটা ইমেজ হইতো, আপনার কতটুকু হইতো? প্রায় 100 ইমেজ থাকলে প্রথম হোম পেজে আপনার একটা ইউজার ঢুকতে গেলে 200 MB, মানে বাফার করতে 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 কেউ আপনার ঢুকতো। তো এইগুলাকে কিভাবে আমাদের কমানো যায়, প্লাস হচ্ছে কন্টেন্টগুলো, এই যে কন্টেন্টগুলো আমরা দিব, এই যে ডুয়াল স্পিড, পোর্টেবল মিনি, এই কন্টেন্টগুলো কিভাবে আমরা এসইও ফ্রেন্ডলি করে দিব, এইসব সবগুলা ডিফাইন করবো কি আমরা অন পেজ এসইওর মাধ্যমে। এবার আসলে হচ্ছে পরবর্তী পার্টটা আপনার অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে আমরা একটা কিওয়ার্ডের অপোজিটে, তো কিওয়ার্ডের জন্য এটা আমরা কি একটা ওয়েবসাইট আমাদের র্যাঙ্ক হয়, তাই না? এখন এই কিওয়ার্ডটা র্যাঙ্ক পাওয়ার জন্য অন পেজের পাশাপাশি অফ পেজ এসইও কি করে, আমাদের হেল্প করে, যেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের বাইরে গিয়ে এসইওটা করবো। এটা কিন্তু ওয়েবসাইটের ভিতর না, অফ পেজ এসইও মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের বাইরে। আমাদের মূলত এসইও করার মূল লক্ষ্যটা কি, আমাদের ওয়েবসাইটে যেন ট্রাফিক আসে। যেমন অফ পেজ এসইওর মধ্যে একটা পার্ট পরে আপনি আপনার যেই পোস্টগুলো আছে ওয়েবসাইটের, হ্যাঁ, এগুলো সব কি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে এটা একটা অফ পেজ এসইওর মধ্যে পড়ে। তাছাড়া আনুষঙ্গিক আরও অনেক কিছু আছে, বাট আমি জাস্ট একটা দিয়ে আপনার উদাহরণ দেখালাম। তো আমাদের একটা পোস্ট যদি আমরা কোনো সোশ্যাল সাইটে শেয়ার করি ওয়েবসাইট থেকে, আপনার কি মনে হয় না সাইটে ট্রাফিক ঢুকবে? অবশ্যই ট্রাফিক ঢুকবে। এরপর আছে হচ্ছে আপনার হোয়াইট হ্যাট এসইও। প্রথমে দেখেন আরেকটু রিভিউ করি। এসইও হচ্ছে আপনার 2 প্রকার, একটা হচ্ছে অর্গানিক যেটা একদম ফ্রিতে করবো, আর একটা হচ্ছে পেড এসইও যেটা টাকা পয়সা দিয়ে তারপরেও করব। আর
এই অর্গানিক এসইওটাকে আবার দুই ভাগে ভাগ করেছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও। তবে একটু নোট রাখবেন, অনেক এসইওটাকে আবার তিন ভাগেও ভাগ করে, যেটাকে বলে আপনার টেকনিক্যাল এসইও। আচ্ছা, এই একটা বললেন যে আমরা ওয়েবসাইট থেকে সোশ্যাল সাইটে গিয়ে শেয়ার করলাম, ওটা কি ব্যাকলিংক হিসেবে কাউন্ট হয় সোশ্যাল সাইটের উপরে? ওইটা আসলে ব্যাকলিংক বলতে আপনার বিভিন্ন ব্যাকলিংক আছে, কমেন্ট ব্যাকলিংক আছে, তারপর আপনার এই সোশ্যাল বুক মার্কিং আছে, এগুলো ব্যাকলিংক হিসেবে কাউন্ট হয়। এরপর আসলে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। হ্যাঁ, আমাদের যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অবশ্যই ইন্ডাস্ট্রির কিছু কি কেউ কি আপনার ফ্রিডম, অবশ্যই তাদের সব রিকমেন্ডেশন আমাদের মেনে তারপরে হচ্ছে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে হোয়াইট হ্যাট এসইও বলতে সার্চ ইঞ্জিনের যে রুলসগুলো আছে, এই রুলসগুলো যদি আমরা মেনে নিয়ে এসইও করি সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হেড এসইও বলতে সার্চ ইঞ্জিনের যে রিকমেন্ডেশনগুলো আছে আমরা একদম মানিই না, সেটা কি আপনার ব্ল্যাক হেড এসইও। উপরটা করলে অবশ্যই আপনার কি পুরস্কার আছে, আর নিচেরটা করলে অবশ্যই আপনার শাস্তির ব্যবস্থা আছে। তার মাঝে একটা হচ্ছে আপনার গ্রে হেড এসইও। এটার যদি ডিফিনেশনটা আমি দিই, এটা হচ্ছে আপনার কাজের উপর ভিত্তি করে এসইওটা তিন ভাগে ভাগ করা হয়েছে। গ্রে হেড এসইওর যদি আমি সংজ্ঞাটা দিই, সাপোজ ওদিন বলছিলাম যে একজনের মানি ব্যাগ আপনার পকেট থেকে টান দিয়ে নিয়ে গেলে সেটা অপরাধ, ধরা খেলে কি সাথে সাথে অ্যাকশন, মাইর গুতার কোনো শেষ নাই। আর আরেকটা সিস্টেমে যদি অপরাধ করি যে একজনের মানি ব্যাগ পড়ছে, সেটা কেউ দেখে না, জাস্ট আমি কি সুযোগ পেয়ে পকেটে ঢুকাই দিছি, এটাও কিন্তু আপনার অপরাধ। বাট আলটিমেটলি এক সময়তে যে আপনি ধরা খাবেন না তার কি কোনো সিওরিটি আছে? কারণ বর্তমানে অনেক ধরনের প্রযুক্তি আছে, তাই না? এই ব্ল্যাক হ্যাট এসইও এটা কেউ কি ইচ্ছাকৃত করে না ভুলে করে? অবশ্যই ব্ল্যাক হেড এসইও আপনার ইচ্ছাকৃতভাবে করা যায়। করা যায়। এটা এক একজনের ডিমান্ডের উপর। সাপোজ আপনি মনে করেন যে 4 মাস আপনার ওয়েবসাইটে র্যাঙ্কে থাকলে আপনার যে এক্সপেকটেশন আছে এটা আপনার হয়ে যাবে ডিমান্ড, সেই ক্ষেত্রে আপনি 4 মাসে একটা সাইট কোনো রকম র্যাঙ্ক ট্যাঙ্ক করে আবার 3 মাস পরে আপনার কিক খাইলেও কোনো সমস্যা নেই। গুগলের থেকে যদি প্লাটিও দেয় সেই ক্ষেত্রে সমস্যা, আপনি সেই ক্ষেত্রে ব্ল্যাক হেড এসইও করেন। হ্যাঁ, আর যদি মনে করেন না আপনি লং টার্ম কি করবেন, সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে র্যাঙ্কে থাকবেন, সেই ক্ষেত্রে হোয়াইট হেড এসইওটা করতে হবে। আর এই দুইটার মাঝামাঝি যেটা আছে এটা হচ্ছে আপনার গ্রে হেড এসইও। এবার আসেন একটা পেজে আমরা হচ্ছে যখন সার্চ করি, ঠিক আছে, কি দিয়ে সার্চ করি? একটা কিওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করি। কখনো কি দেখছেন যে একটা কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ করি এখানে আপনার কয়টা পেজ আসে একটা সার্চ করলে? অবশ্যই 10টা পেজ এখানে শো করে। এই টোটাল যে ইন্টারফেসটা আছে, হ্যাঁ, পেজের এই যে টোটাল যে ইন্টারফেসটা, এটাকে বলা হচ্ছে আপনার সার্প, SERP, মানে কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মানে যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছেন এই রেজাল্ট পেজটা দেখতে কেমন, আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর দেখেন এটার ইন্টারফেসটা একরকম। হ্যাঁ, আমি আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করব, দেখবেন যে এই পাশ দিয়ে কিছু একটা আসছে। দেখেন আসছে। আবার আমি আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করব, এই যে এইখানে অন্যরকম আসলো না? অবশ্যই কি আমি আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করি, দেখবেন আবার ভিন্ন ধরনের একটা রেজাল্ট আসবে। এর আগে কিরকম ছিল? অবশ্যই কি যে আমি যেটা বললাম আপনার এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এক একটা সেগমেন্টের এক একটা নাম আছে। এগুলো তো আমাদের অ্যাজ এ প্রফেশনাল হিসেবে জানতে হবে, তাই না? তো দেখেন আমি যদি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনার নলেজ গ্রাফ অথবা ওয়ান বক্স। এইটা কি দেখেন তো, আমি যখন নর্মালি একটা সার্চ দেই বাই
দেখেন এই পাশে কিন্তু এটা আসলে অ্যাড থেকে আসছে, গুগল অ্যাড, এটা একটু কাউন্ট করবেন না। দেখেন ইন্টারফেসটা অন্যরকম না। এখন আমি সার্চ করবো হচ্ছে আপনাকে এই পাশে দেখছেন অন্যরকম ভাবে আসছে। এই পাশের সাইটটাকে আপনার কি বলা হচ্ছে বলেন তো? নলেজ বক্স অথবা ওয়ান বক্স। নলেজ বক্স বলার কারণটা কি হতে পারে? আপনি বলতে পারেন যে কবি নজরুলের সম্বন্ধে মানে বেসিক কিছু হিন্টস বলতে কি, আপনার একটা মানুষের জন্ম, মৃত্যু, কোথায় জন্মগ্রহণ করছে, জাস্ট এইটুকু এখানে দেওয়া আছে। তার মানে কি তার সম্বন্ধে আমরা কিছু নলেজ পাইলাম না? এটাই কি আপনার নলেজ বক্স অথবা ওয়ান বক্স। তারপর যদি দেখি 3 প্যাক স্নেক প্যাক, এটা লিখে সার্চ করার পর এর আগে ছিল এগুলা, এখন কিন্তু এগুলো আসছে। এই যে দেখেন 1 2 3, এই তিনটাকে বলা হচ্ছে আপনার কি 3 প্যাক অথবা স্নেক প্যাক। আগে দেখতাম যে 7টা শো করতো, সেখানে আপনার বলা হয় 7 প্যাক, বাকি থাকে শুধু আপনার 6 প্যাক। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার, এটাকে বলা হচ্ছে আপনার 3 প্যাক অথবা স্নেক প্যাক। এবার আসলে হচ্ছে কি সাইট লিঙ্ক। এই যে দেখেন এটা সার্চ করার পর আবার নিচে জানি কেমন কেমন আসে, তাই না? এটা যদি আমি ক্লিক করি, এটা যদি ক্লিক করি আমি শুধু খেলাধুলার পেজে চলে যাব। এটা ক্লিক করলে আমি কি শুধু বাংলাদেশ সংক্রান্ত পেজে চলে যাব। এটা ক্লিক করলে শুধু আন্তর্জাতিক সংবাদগুলোই পড়তে পারবো। এটা প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল হতে, যদি হতো এটা আপনার মোবাইল ফোনের একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনি চাইলে কি ওপ্পো, এখানে স্যামসাং, এখানে শাওমি ইন্ডিভিজুয়ালি রাখতে পারতেন, এবং আপনার ইউজার যারা সার্চ করছে তাদের যদি ওপ্পো প্রয়োজন হয়, তারা ওই হোম পেজে গিয়ে আবার ওপ্পো খোঁজার দরকার নেই, তারা কি এখান থেকেই সরাসরি ঢুকে যেতে পারবে। এটা কি বলা হচ্ছে আপনার সাইট লিঙ্ক। এবার আসেন হচ্ছে গুগল সেলফ ব্র্যান্ডিংটা আপনার কেন প্রয়োজন বলি। সাপোজ আপনি এসইও এক্সপার্ট, হ্যাঁ খুব ভালো কি এসইও পারেন কি, সেটা কি আপনার মুখে মুখে। এখন একটা ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেবে নতুন হিসাবে, যাদের আমাদের যে এক্সকিউজগুলো থাকে যে ভাই কাজ পাচ্ছি না, হ্যাঁ বা কাজ অনেক দিন হয়ে গেছে পাই না, মার্কেট খারাপ, আসলে এই কথাগুলো আপনার কোনো মানে হয় না। কেন হয় না? সাপোজ আপনি যখন এসইও শিখলেন বা ডিজিটাল মার্কেটিং জান, প্রথম উচিত কি বলেন তো, আপনার যে সোশ্যাল সাইটগুলো আছে, লিঙ্কডইন প্রোফাইলগুলো আছে, টুইটার প্রোফাইল আছে, হ্যাঁ এগুলো খুব সুন্দরভাবে কি করতে হবে, সাজাতে হবে। প্লাস শুরুর দিকেই আপনাকে 2-1টা সাইট নিয়ে নিজেরই কাজ করতে হবে। কাজ করে প্লাস হচ্ছে 2-1টা কিওয়ার্ড দিয়ে আপনার র্যাঙ্কে আসতে হবে। কেন আসতে হবে? সাপোজ আপনি কি একজন আপনাকে কাজ দিবে, অবশ্যই কি আপনার আগের যে পোর্টফোলিও বা আপনার কাজ জানেন কিনা সেটা আপনার দেখতে চাইবেন না। সাপোজ যদি আপনি একজন ডাক্তারের কাছে যান, হ্যাঁ যার কি আপনার ডাক্তার হচ্ছে কি মানুষের চুল নিয়ে কি চুলের সমস্যার সমাধান করে, হ্যাঁ এখন ডাক্তারের কাছে গিয়ে দেখলেন যে ডাক্তারের মাথায় ফাঁকা, চুল নাই, তখন ওনার প্রতি কি আপনার বিশ্বাস থাকবে? এখন যদি একজন আপনার কাজটা দিতে চায়, এখন আপনি যদি তাকে বলেন যে আমি পারি, ঠিক আছে, কিন্তু আপনার আগের কোনো কাজের কোনো রেকর্ড নাই বা পোর্টফোলিও নেই, সেক্ষেত্রে আপনি কোনো কাজ দেবে বলে মনে হয়? একই সাথে 2জন লোককে জাজ করেন, ইনি হচ্ছে নতুন শিখছে, ইনিও নতুনই শিখছে, ঠিক আছে, এখন 2জনই হচ্ছে কি আপনার কাজটা নেওয়ার জন্য নিবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে উনি বলতেছে যে আমি এসইও খুব ভালো জানি, ঠিক আছে, একদম কাজটা দিয়ে দেখেন আমি একদম 3 মাসের মধ্যে র্যাঙ্কে নিয়ে আসবো, হ্যাঁ আর উনি বলতেছে এই যে দেখেন আমি 3টা সাইট নিয়ে কাজ করছি, এই কিওয়ার্ড নিয়ে সার্চ দেন, এটা দিয়ে সার্চ দেন, আমার রেজাল্টগুলোর টপে। কাজটা দিবে কাকে বলুন তো? দ্বিতীয় জনকে। উনি যদি বলে যে আসেন আমি খুব ভালো পারি, আপনাকে সাথে নিয়ে কি আমি ওই টপ পেজে যাব, যাবে কখনো? কখনো কাজ দেবে না। তো অবশ্যই সবাই যখন কাজ করবো আমরা হয়তো আস্তে আস্তে নিজেরও একটা ওয়েবসাইট নেওয়ার চেষ্টা করবো এবং ওইটা নিয়ে কাজ করবো।
কারণ 2-3টা ওয়েবসাইট যদি আপনি নিজে কাজ করেন না, এগুলো কাজ অত কঠিন না, জাস্ট আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে চিন্তা করা আর হচ্ছে কন্টিনিউ কাজ করলে দেখবেন মোটামুটি ভালো একটা ফল পাবে। এবার আসলে হচ্ছে আপনার যে একটা পেজে বিহেভিয়ার যারা আছে তারা কিভাবে আপনার বিহেভ করে। ইউজার ক্লিক বিহেভিয়ার অন সার্চ বলতে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। শপিং লেখার পরে দেখেন এটা সামগ্রিক একটা মানে আপনার রেশিও বের করে হয়েছে, মানে 1-2টা ওয়েবসাইটে জাজ করে আপনার বের করেন, অনেকগুলো ওয়েবসাইট একসাথে জাজ করে হচ্ছে এই রেজাল্টটা বের করে হয়েছে। এটা লেখার পর দেখেন যে শপিং লিখলাম, লেখার পরে প্রথম পেজে যেটা আসে, যেটা আপনার শো করে সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে, সেটা কি আপনার ক্লিকের রেশিও কত 56% ক্রমান্বয়ে আপনার যেই ওয়েবসাইটগুলো নিচে আসতেছে সেগুলো কি আপনার কমতেছে, বাট লাস্টেরটা একটু বেশি। এটা হচ্ছে অনেক বললাম না যে পণ্ডিত থাকে একদম সার্চ করে যদি দেখে উপরে কিছু নাই, সাথে সাথে নিচে ক্লিক করে এখানে একটা ক্লিক দেয়, আছে না এরকম? এইখানে হচ্ছে আপনার এটা এরকম হয়। অনেক সময় দেখবেন কি আপনার ওই যে এর আগে দেখালাম যে পেইড এসইওর যে পাশে আপনার কি লেখা থাকে, এডি লেখা থাকে না, এডি অনেক সময় দেখবেন এই প্রথম পেজেও লেখা থাকে, এডি আবার দেখবেন অনেক সময় এই নিচেও অ্যাডের যে বিজ্ঞাপনগুলো আছে এখানে আপনার গুগল নিজে দেয়, কারণ এখান থেকে ক্লিক পাওয়া যায়, এই কারণ কি গুগল জানে। কিন্তু গুগলের সাথে কথা ছিল কি যে আমি অ্যাড দিলাম আমারটা যেন ফার্স্ট পেজে আসে, কিন্তু না, গুগল এইটি কি করে অ্যাডগুলো লাস্ট পেজে অনেক সময় দিয়ে দেয়। এখন মূলত আমরা করবো হচ্ছে প্রথমে অন পেজ এসইও। তো অন পেজ এসইও যেহেতু আমাদের ওয়েবসাইটের ভিতরে গিয়ে করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইটের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেকশনগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে না। নেক্সট ক্লাস থেকে সবাই সুন্দরভাবে নোট নিয়ে আসবেন, ঠিক আছে? এই যে আমি দেখাই, একটা ওয়েবসাইটে আমি ঢুকি, ওয়েবসাইটের সেকশনগুলো যদি আপনি ভাগ করেন, উপরের এই সেকশনটা দাঁড়ান একটু আমি ভিডিও পোস্ট করে একটা দেখেন, ওয়েবসাইটের প্রত্যেকটা সেকশনের কি আপনার আলাদা আলাদা কিন্তু নাম আছে, অবশ্যই এগুলো আমাদের সব একটা একটা করে আপনার চিনতে হবে। এটাও কি আপনার, এটাকে কি বলা হয় বলেন তো? ঠিক আছে, প্রথম আলো .com এটা কি আপনার একটা ডোমেন, facebook.com এটা কি আপনার একটা ডোমেন, daraz.com এটা কি আপনার একটা ডোমেন। তার মানে কি একটা সাইটের আইডেন্টিটি হচ্ছে আপনার ডোমেন। অফ করে শুরু করে দিস না, কন্টিনিউ করে। আপনার এই অপশনটাকে বলা হচ্ছে ইউআরএল, পারমালিঙ্ক অথবা স্ল্যাগ। এই অপশনটাকে বলা হচ্ছে আপনার হেডার, আপাতত হেডার নামে চিনেন, ঠিক আছে? মেনু হচ্ছে ইন্ডিভিজুয়াল যেগুলো বাংলাদেশ, আন্তর্জাতিক অর্থনীতি, এগুলো কি আপনার মেনু, বাট উপরের একটা সেকশন আলাদা না, এটা হচ্ছে আপনার হেডার। আর এগুলো কি ইন্ডিভিজুয়াল এক একটা মেনু বা পেজ বলতে পারেন, এই যে এগুলো। এবার নিচের যতটুকু আছে এটা কি আপনার বডি, আর তার মধ্যে আপনার নিচের যেটা আছে সেটা হচ্ছে আপনার ফুটার। যাক, মোটামুটি ওয়েবসাইটের স্ট্রাকচার সম্পর্কে আমরা জানলাম। এবার আসেন একটা পোস্টের মধ্যে আমরা ঢুকি। হ্যাঁ, এই যে একটা পোস্ট, এই পোস্টের মধ্যে এটা কি বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে পোস্টের টাইটেল, এটা হচ্ছে কি আপনার কন্টেন্ট অথবা প্যারাগ্রাফ। হ্যাঁ, কন্টেন্ট অথবা প্যারাগ্রাফ বলা হচ্ছে এটাকে। তার মানে কি আমরা একটা পোস্টের টাইটেলও চিনলাম, প্যারাগ্রাফও চিনলাম। ওয়েবসাইট আর কি থাকতে পারে দেখি তো, আর তো কিছু থাকে। ইমেজ তো ইমেজ ভিডিও সবাই চিনি, ঠিক আছে? বাট প্রত্যেকটা পোস্টে একটা করে টাইটেল থাকে। আপনি যদি দারাজেও ঢুকেন, ঢুকলে আমি এটার মধ্যে ঢুকলাম, ঢোকার পর দেখেন এই জায়গায় একটা টাইটেল অবশ্যই আছে।
এটা কি টাইটেল, এবং এটা নিচে যেমন আপনার এগুলো কি কন্টেন্ট প্যারাগ্রাফ বা আপনার যাই বলেন বলতে পারেন, সমস্যা নেই। এবার আসেন, হ্যাঁ, আমি যখন একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করব, তার আগে একটু আইডিয়া নেন হচ্ছে আপনার নিশ, NICHE, নিশ, এইটা আবার কি? হ্যাঁ, বলেন তো। নিশ বলতে পারেন হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টপিক, যেটা নিয়ে কি আপনি কাজ করবেন। সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে কি শুধু এয়ার কন্ডিশন নিয়ে, কি এটা আপনার নিশ। আপনার একটা ওয়েবসাইট আছে শুধু কি অনলাইন লাইব্রেরি, এটা কি একটা নিশ। আপনি ব্লগিং করেন, লেখালেখি করেন, হ্যাঁ, বিভিন্ন উপন্যাস লেখেন, এটাও কি আপনার একটা নিশ। আপনার মোবাইল ফোন আপনার ওয়েবসাইটে বিক্রি করেন, এটাও কি আপনার একটা নিশ। নিশটা বোঝা গেল? এই নিশকে আবার আপনার 3 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে আপনার ব্রড নিশ, দ্বিতীয়টাকে ব্রডটাকে ভেঙে আপনার করা হয়েছে ন্যারো। এই ন্যারোটাকে ভেঙে করা হয়েছে আপনার ন্যারো ডাউন। তার মানে নিশ হচ্ছে আপনার 3 প্রকার, একটা হচ্ছে ব্রড নিশ, ন্যারো নিশ, ন্যারো ডাউন। এটা কেন ডিফাইন করবেন জানেন? কারণ আপনি একটা কিওয়ার্ড নিয়ে, যখন আমরা তো কিওয়ার্ডের এই একটা কিওয়ার্ড নিয়ে কাজ করলেই তো আমরা র্যাঙ্কে আসবো এমন কোনো কথা নাই। কারণ এটা কিওয়ার্ডটা নিয়ে, এই কিওয়ার্ডটা নিয়ে আরো কোন কোন ওয়েবসাইট কাজ করতেছে, তাদের কম্পিটিশন লেভেল কেমন, এটা আমাদের জাজ করতে হবে না? এই নিশের আইডিয়া এই কারণে দিচ্ছি, সাপোজ আপনি প্রথমে দেখলেন যে ব্রড নিশ নিয়ে আপনি একটা অনলাইন গ্রোসারি শপ আপনার হবে, সেখানে আপনি তেল, চিনি, ময়দা, যাবতীয় যত কিছু আছে ওইখানে আপনার পাওয়া যায়। বাট আপনি দেখতেছেন যে এটা নিয়ে কাজ করলে হয়তো বা র্যাঙ্কে আসা যাবে না। যখন কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, এটা আমরা যাই না এখনো, বাট আমরা করে দেখবো না এত বড় নিশ নিয়ে কাজ করলে কি আমরা হয়তো বা র্যাঙ্কে আসতে পারবো। তখন আপনি কি করলেন, একটু চিন্তা করে ওই বড় নিশটাকে একটু ভাঙলেন। যেমন আপনার একটা দোকানের মধ্যে শুধু কি তেল, ময়দা, চিনি, আদা, অনেক কিছু থাকে, হ্যাঁ, জাস্ট আপনি চিন্তা করলেন কিনা আমি শুধু মশলা আইটেমগুলো যেগুলো আছে, এই মশলা জাতীয় আইটেমগুলো নিয়ে আমি আমার ওয়েবসাইটে কাজ করব, তাহলে কি আপনার নিশটা একটু ছোটো হলো না? এখন এই মশলা নিয়ে কাজ করতে গিয়েও দেখলেন না এখানেও অনেক কম্পিটিশন, আমি কি করব, এটাকে আরেকটু ভাঙি। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অনেক ধরনের আছে না, জাস্ট আপনি বলবেন যে আমি শুধু মরিচের গুঁড়া নিয়েই কাজ করব, তাহলে কি আপনি প্রথমে ব্রড থেকে দেখেন এই জিনিসটা ছোটো হলো, তারপরে এটাকে আরও ছোটো করলো। এটা আপনাকে জাজ করতে হবে আসলে কীভাবে ছোটো করা যায়। সাপোজ আপনি যদি পোশাকের আইটেমে ঢুকেন, হ্যাঁ, ড্রেসিং, বড়দের পোশাক, তারপর হচ্ছে জেন্টস, লেডিস, বেবি, সবার পোশাক নিয়ে কি আপনার ড্রেসিং নিশ। আপনি চাচ্ছেন না শুধু ম্যানদের নিয়ে কাজ করবেন, তো নিশটা আপনার ছোটো হইল না? এখন ম্যানদের ওইটা নিয়েও কাজ করতে গিয়ে দেখলেন না এখানে আরও কম্পিটিশন, ম্যানদের শুধু টি শার্ট যেটা সেটা নিয়ে কাজ করবেন। তার মানে কি এই তিনটা সম্বন্ধে কি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? ব্রড নিশ, ন্যারো নিশ, ন্যারো ডাউন। এখন আপনি যেই সেক্টরে কাজ করতে যাবেন, আপনি কীভাবে শর্টিং করেন সেটা আপনার মেধা দিয়ে জাজ করতে হবে। এবার আসেন হচ্ছে আমি যখন প্রথম আলো লিখলাম, হ্যাঁ, সরি প্রথম আলো না, আপনার ফ্লাই ফিশিং, ফ্লাই ফিশিংটা কি চিনেন? ফ্লাই ফিশিং হচ্ছে আপনার এই যে এই ধরনের মাছ ধরার জন্য, হ্যাঁ, এগুলো ইউএস, কানাডা, অস্ট্রেলিয়াতে অনেক অনেক চলে। অ্যামাজন অ্যাফিলিয়েট
সম্বন্ধে কারো আইডিয়া আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজনে কেউ কখনো ঢুকছেন? কারণ আপনি যে ট্রাকে হাঁটছেন, হ্যাঁ, এই ট্রাকের এটা শিখার পর পরবর্তী ট্রাকটা কি হবে সেটা আপনার জানার দরকার আছে না? অবশ্যই তো আপনার জানার দরকার আছে, তাই না? আমি যদি অ্যামাজনে ঢুকি, সরি বানানটা ভুল হয়েছে, অ্যামাজনে হচ্ছে ঢোকার পর দেখেন এই সাইটটা দিয়ে একটু ক্লিক করেন, ক্লিক করার পরে দেখছেন এটা ঢোকার পর আবারও সাব ক্যাটাগরি দেখায়, এটার মধ্যে ঢোকানোর পর আবার কি সাব ক্যাটাগরি দেখে। এগুলো কিন্তু এক একটা ইন্ডিভিজুয়ালি নিশ বলতে পারেন, ঠিক আছে? অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করলে নিজের ওয়েবসাইটে অনেকে জানেন না যে কমিশন পাওয়া যায়। একটা $100 প্রোডাক্ট বিক্রি করলে $50ও কমিশন পাওয়া যায়। এখন যখন আপনি নিশ রিসার্চ করা জানবেন, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা জানবেন, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার টার্গেট অডিয়েন্স সিলেক্ট করা জানবেন, গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড দিতে পারেন, ইউটিউবে মার্কেটিং করতে পারেন, তখন কি আপনার মনে হয় যে মার্কেট প্লেসের কাজের আশায় বসে থাকা আপনার উচিত? এটা হয়তো একজন গ্রাফিক ডিজাইনারের মুখে শুনলে কথাটা যায়, ওয়েব ডিজাইন ডেভেলপার কাজ নাই সে বসে আছে যায়, কিন্তু একজন মার্কেটারের আপনি অন্যের প্রমোশন করবেন, নিজের প্রমোশনে যদি না করতে পারেন অন্যের প্রমোশন করবেন, কথাটা শুনলে কি হাস্যকর না? তো আপনি জানেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করলে নিজের ওয়েবসাইট থেকে কি করা যায়, আপনার একটা ভালো কমিশন পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনি নিজে একটা ওয়েবসাইট করে অ্যামাজন থেকে একটা অ্যাফিলিয়েট নিশ রিসার্চ করে আপনার ওয়েবসাইটে যদি র্যাঙ্ক করাইতে পারেন, গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড দিতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়ের টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে পারেন, আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না? তার মানে কি আপনাদের পরবর্তী প্যাটটা বোঝা গেল? এসইও ডিজিটাল মার্কেটিং শেখার পরে বসে থাকার সময় না। অনেকে শুধু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনার মাসে 10 লাখ 20 লাখ টাকা বাংলাদেশ আপনার ইনকাম করতেছে। একটু সার্চ দিবেন হচ্ছে AMG অ্যাফিলিয়েট বাংলাদেশ, একটা গ্রুপ আছে, আমি দেখাই ফেসবুকে, অ্যাফিলিয়েট বাংলাদেশ। এখানে এমন অ্যাফিলিয়েট মার্কেটার আছে আপনার মাসে 25 লাখ টাকা ইনকাম করে। AMG বলতে আপনার অ্যামাজন বোঝাইছে। যাই পরবর্তী প্যাথ কি হবে আস্তে আস্তে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? কারণ এবার হচ্ছে আসেন আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, কিওয়ার্ড লিখে সার্চ করলাম না, করার পর দেখেন এই যে হচ্ছে এটা কি কিওয়ার্ডের সাথে কি হয়েছে, আমার এই টাইটেলটা চলে আসছে, তাই না? এটাই কি বোঝায় আপনার বলেন তো? এটা কি এই কিওয়ার্ডের জন্য আপনার যে সাইটগুলো র্যাঙ্ক করছে এই অংশটার নাম কি বলা হচ্ছে বলেন তো? এই অংশটার নাম কি? আসেন একটু ল্যাপটপটা আপনি যেহেতু পড়ে আসছেন একটু শাস্তি নেন, ঠিক আছে? এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমি পরবর্তীতে রিসার্চ করা শিখাবো যে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমরা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করব। কারণ আপনি এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করলে আপনাকে র্যাঙ্ক দেবে এমন কোনো নিয়ম আছে? কারণ আপনাদের এইখানের মধ্যে দেখবেন যে এই কিওয়ার্ড নিয়ে 50 জন কাজ করবে, 50 জনকে গুগল জায়গা দিতে পারবে, এরকম ওয়ার্ল্ডে আরও আছে না? এখন এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, আপনি আসছেন তাই না? এই যে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, মূলত কিওয়ার্ডের জন্য কি হয় আপনার একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে, তাই না? এখন কিওয়ার্ড লিখে সার্চ করার পর দেখেন ওয়েবসাইটের সাথে আরো কত কিছু চলে আসে, এটা কিন্তু এক একটা ওয়েবসাইটের লিঙ্ক, ইন্ডিভিজুয়ালি এক একটা ওয়েবসাইট কিন্তু আপনার এখানে র্যাঙ্ক করছে, তাই না? এখন এই যে ফ্লাই ফিশিং, এটা একটু ক্লিক করে দেখবেন এই যে লেখাটা, এটা কিন্তু আপনার টাইটেল থেকে আসছে, টাইটেল দেখছেন? এটা কিন্তু আপনাদের চিনে আসলাম, বাট আপনি এইখানে এটা চিনতে পারছেন না। আপনি ওয়েবসাইটের ভিতর থেকে চিনেন, বাট গুগল সার্চে থেকে আপনি চিনতেছেন না। তার মানে কি এটা হচ্ছে কি আপনার টাইটেল। একটু নোট করেন, আমরা যখন এসইও করব একটা টাইটেল দিব, ঠিক আছে? এই টাইটেলটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি করার জন্য আমাদের 55 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেলটা দিতে হবে। ক্যারেক্টার বুঝতে পারছেন? আমি একটু এই ট্যাবটা ওপেন করি, ঠিক আছে? আপনি যে টাইটেলটা মেক করবেন যখন আমরা পোস্ট করব তখন তো টাইটেলটা দিব না আমরা, তখন আমাদের টাইটেলটা কি করতে হবে বলেন তো? এই যে এটাই তো টাইটেল ছিল, হ্যাঁ?
কন্ট্রোল সি দিয়ে আমি যেটা বললাম 55 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে আমরা কি করব, টাইটেলটা দেব। ক্যারেক্টার আমরা কাউন্ট করব কিভাবে, একটা প্রবলেম না? জাস্ট গুগল সার্চ বারে গিয়ে একটু সার্চ করবেন যে ক্যারেক্টার কাউন্ট। রিসোর্সগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? কোনটা দিয়ে কী করতে হয় একদম পিডিএফ ফাইল আমি ক্লাস শেষে দিয়ে দিই টুলসগুলো। এখানে দেখবেন অনেক ক্যারেক্টার কাউন্ট করার জন্য টুল আসছে। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে ইউজ করবেন। আমি জাস্ট একটার মধ্যে ঢুকলাম, ঢুকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ক্যারেক্টার কাউন্ট। দেখাইছে আপনার কতগুলো ক্যারেক্টার আছে, 35টা। আবার একটু এটাকে কপি পেস্ট করে দেন। ক্যারেক্টার বলতে বোঝাচ্ছে একটা ইন্ডিভিজুয়ালি আপনার লেটার, আর বোঝাচ্ছে হচ্ছে প্রতিটা স্পেস। ওয়েবসাইটটার নাম কি? হ্যাঁ, আপনি জাস্ট গুগলে যদি লেখেন ক্যারেক্টার কাউন্ট, হ্যাঁ অনেক টুলস আছে। আমি প্রথমটা ঢুকে দেখালাম না, আমি একটু দ্বিতীয়টা ঢুকি। আমরা তো এমএস ওয়ার্ড থেকে করি, তো ওখানে তো পারা যায়। ওইখান থেকে করতে পারেন, এইখান থেকে করতে পারেন। আপনার এমএস ওয়ার্ড মনে করেন আপনার কম্পিউটার নেই, তখন কি করবেন? এখানে দেখছেন যে ক্যারেক্টার 35টা দেখাচ্ছে, ওয়ার্ড আছে 5টা, সেন্টেন্স আছে 1টা, প্যারাগ্রাফ 1টা, স্পেস আছে 4টা। সব কিছু কিন্তু এটা এখানে দেখাচ্ছে। এখন আপনি একটু দেখবেন যে কোন টুলসটা আসলে বেশি ইনফরমেশন দেয়। এখন আমি যদি শুধু টুলসই দেখাইতে আপনার 10টা টুলস দেখাইতে যাই, এসিও আপনি মনে করেন ওই পাশ দিয়ে গেছে। বাট আমি কি দেখাই দিতে পারবো যে এইভাবে করতে হয়। বাকিগুলো আপনি বাসায় গিয়ে একটা একটা করে দেখেন। এবার আসেন আপনার, আমি যে বললাম যে 55 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে আমরা আমাদের টাইটেলটা মেক করব, তাই না? এটা কেন? এটা হচ্ছে আপনার গুগল 55 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে যদি আমরা টাইটেলটা করি, সেক্ষেত্রে কি করে আমাদের গুগল র্যাঙ্কের জন্য প্রায়োরিটি দেয়। বলতেছি না যে র্যাঙ্ক দিলে আপনাকে দিয়ে দেবে, কি আমাদের প্রায়োরিটি দেয়। কারণ এই কথাটা আমি জানি, এই কথাটা আপনারা যারা ইসু এক্সপার্ট 20 জন আছেন সবাই জানে যে 55 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে দিলে কি একটা কিওয়ার্ড র্যাঙ্ক করে। তো সবাই করলে তো আসলে সবাই তো র্যাঙ্কে আসা পসিবল না। জাস্ট এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। আপনার গুগলের র্যাঙ্কের জন্য 200-র উপরে ক্রাইটেরিয়া আছে, যা গুগল কখনো আপনার পাবলিশ করে না। বিভিন্ন এসি এক্সপার্ট, বিভিন্ন ইঞ্জিনিয়ার, এরা কি এগুলা রিসার্চ করে 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 এগুলা বের করে। তার মানে একটা ক্রাইটেরিয়া জানলাম কি, টাইটেলটা আমাদের 55 থেকে 60 ক্যারেক্টার হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এখানে কথা আছে, আপনার ক্যারেক্টার দেখা গেছে অনেক সময় 62ও করতে হইতে পারে, 63ও করতে হইতে পারে, অনেক সময় কমও করতে হইতে পারে। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার 55 থেকে 60। এখানে বেস্ট, বেটার আর হচ্ছে গুড, তিনটায় যদি ভাগ করেন 55 থেকে 60 বেস্ট, এর থেকে একটু এদিক ওদিক করতে গেলে আপনার কি গুড, বেটার, তারপরে তার থেকে বেশি ডিফারেন্স করলে কি আপনার গুড, এইটাই আর কি। তো সবসময় ট্রাই করবো কি আমরা বেস্ট প্র্যাকটিস করার জন্য। এবং এইটাও মনে রাখেন, আমরা যখন টাইটেলটা মেক করব, টাইটেলটার মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের যে কিওয়ার্ডটা রিসার্চ করব, কিওয়ার্ড মানে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করে বের করবো আসলে কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যায় কিনা, এটা পরবর্তী স্টেপে। বাট এইটুকু মনে রাখেন যে একটা কিওয়ার্ড আমাকে টাইটেলের মধ্যে দিতে হবে। কেন দিব? গুগল কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে দিলে র্যাঙ্ক পেতে কি আপনার প্রায়োরিটি দেয়, মানে র্যাঙ্ক দেয় সেটা বলতেছে না, প্রায়োরিটি দেয়। এইগুলো হচ্ছে পরবর্তীতে আমরা সরাসরি দেখবো যে কীভাবে গিয়ে আপনার দিতে হয়। বাট আগে তো আপনার জানতে হবে। আমি যদি ওয়েবসাইট অপটিমাইজেশন করি আর বলি এটা দিলে র্যাঙ্ক পায় 55 থেকে 60 ক্যারেক্টার, আপনাদের সব কিছু মাথার উপর দিয়ে যাবে। তাই আগে হচ্ছে কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করে নিচ্ছি, ঠিক আছে? এবার আসেন তারপরে, তার মানে কি টাইটেলের সাবজেক্টটা গেল যে টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটা রাখতে হবে এবং টাইটেলটা 55 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। এটি হচ্ছে কি আপনার অন পেজ অপটিমাইজেশনের একটা অংশ। এবার টাইটেলের সাথে দেখেন আপনার এই যে একটা অংশ, হ্যাঁ এটা আপনার কি, এটা হচ্ছে আপনার মেটা ডিসক্রিপশন বলে, অথবা অনেকে আপনার এটাকে মেটা ট্যাগও বলে। জাস্ট এইটুকু জায়গাতে মেটা ডিসক্রিপশন অথবা মেটা ট্যাগ বলা হয়। শর্ট ডেসক্রিপশনও কি বলা যাবে? বলা যেতে পারে, সমস্যা নেই। এটা আপনি, এটা হচ্ছে আমি বলি একটা, তার মানে কি এটা মেটা ট্যাগ অথবা মেটা ডেসক্রিপশন।
এইবার আসেন এটা প্রয়োজন কেন? যখন একটা পোস্ট আমরা করি, করার পর কখনো কি কেউ দেখছেন যে এই যে এইটা দেখে আমরা কি করছি, এই মেটাটা পড়ার পরে আমরা ভাবছি যে এখানে গেলে এটা পাবো, বা হুবহু এই লেখাটাই প্রথমে আসবে, বাট কখনো ক্লিক করে দেখছেন যে এই লেখাটা আসে না? এই জিনিসটা কখনো কেউ খেয়াল করছেন? মানে আপনি যে মেটা ডিসক্রিপশনে যা লেখা দেখতেছেন, চিন্তা করতেছেন না ক্লিক করলে মনে হয় এই লেখাগুলো একদম প্রথমে আসবে, বাট ক্লিক করে দেখেন কি আপনার মানে কন্টেন্ট আছে একই রকম, বাট এরকম ভাবে আসে না। এইটার কারণ দেখে আমি বলি, এই আপনি যখন একটা পোস্ট করবেন, ঠিক আছে, সাপোজ একটা মোবাইল নিয়ে আপনি কেসি করবেন, মোবাইলের ডেসক্রিপশন অনেক কিছু থাকে না? মোবাইলের ডেসক্রিপশন লিখলে কমপক্ষে আপনার 2 পৃষ্ঠা হবে, বাট আপনার একজন ইউজারকে আপনি একটা মানে এই এখানে আসার পর ক্লিক করানোর জন্য আপনি কি করবেন, এই মেটা ডিসক্রিপশনটা সম্পূর্ণ ওই মোবাইল ডিসক্রিপশনের সামারাইজ করে তারপর লেখা না? সামারাইজ করে লেখা না? তার মানে কি আমরা মেটা ডিসক্রিপশনের একটা পোস্টের বা যেই পোস্ট নিয়ে আপনি লিখবেন সেটার সামারিটা এখানে দিয়ে দিবেন। অনেক সামারি দিতে এমন কোনো কথা নাই, বাট সামারিটা দিলে কি হয়, সাপোজ আপনি যদি কবি নজরুলকে নিয়ে লেখেন অথবা একটা মোবাইল ফোন নিয়ে লেখেন, মোবাইল ফোনের তো আপনার কত কত পার্ট, তাই না? এখন আপনি প্রথম যে অংশটা এটা কপি পেস্ট করে নিয়ে মেটাটাকে দিয়ে দিবেন, দিলে কি হয় সেটা একটু পরে বলতেছি। সাপোজ আপনি যদি একটা মোবাইল ফোন লিখে এখানে সার্চ করে আসেন, দেখবেন যে মোবাইল ফোনের একটা ফোকাস কি থাকে, ক্যামেরা, র্যাম, রম, ডিসপ্লে। যখন আপনি মোবাইল ফোন লিখে সার্চ করে দেখবেন যে এই কথাগুলো আপনি এখানে পাইছেন, তখনই কিন্তু এখানে আপনি ক্লিকটা করবেন। বাট আপনি যদি মোবাইল ফোনের ইতিহাস দেখতেন যে স্যামসাং ফোন কিভাবে আসছে, হ্যাঁ, ইতিহাস দেখে কখন এখানে ক্লিক করতেন? আগ্রহ কিন্তু থাকবে না। এই কারণে কি আমাদের মেটাটা অবশ্যই যেটা নিয়ে লিখবো ওইটার সামারিটা আমরা মেটা ট্যাগের মধ্যে দেব। এখানে একটা প্রশ্ন যে এইটা কত ক্যারেক্টারের মধ্যে হওয়া উচিত? এটা হচ্ছে বলতেছি 155 থেকে 160 ক্যারেক্টার হচ্ছে আপনার বেস্ট প্র্যাকটিস। 155 থেকে 160 60 ক্যারেক্টার হচ্ছে আপনার বেস্ট প্র্যাকটিস। এবং এর সাথে যখন মেটা ট্যাগটা আমরা লিখবো, মেটা ট্যাগের মধ্যে আমরা অবশ্যই যে কিওয়ার্ডটা রিসার্চ করে আমরা বের করব, 150 থেকে 160 ক্যারেক্টার না ওয়ার্ডস? ক্যারেক্টার ওয়ার্ড হলে তো অনেক বেশি হয়ে যায়। প্রত্যেকটা স্পেস এক একটা ক্যারেক্টার আপনার কাউন্ট করা হয়, হ্যাঁ? তার মানে কি 155 থেকে 160 এর মধ্যে আমরা কি মেটাটা দেব, এবং মেটা দেওয়ার পরে এটার মধ্যে আমাদের কিওয়ার্ডটাও দিতে হবে। 155 থেকে 160 ক্যারেক্টার দেওয়া মানে কি এটা এসইও ফ্রেন্ডলি, এবং আপনার কিওয়ার্ডটা দিলে ওইটা কি এসইও আপনার সার্চ ইঞ্জিন প্রায়োরিটি দেয় র্যাঙ্ক পাওয়ার জন্য। তার মানে কি টাইটেল, কিন্তু টাইটেল নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, টাইটেল আমরা চিনি। আচ্ছা, আমরা যে সামারিটা করব এটা কি গুগল দিবে নাকি গুগল নিচ থেকে আমাদের কন্টেন্টের মাঝখান থেকে? এটা একটা পোস্ট যখন করবেন, পোস্ট করার পরে মেটা ডিসক্রিপশন আপনার ডিফল্ট ভাবে নিয়ে নেয়, বাট আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমরা কি করবো, আমরা যেহেতু এসইও এক্সপার্ট, অপটিমাইজ করবো। অবশ্যই কি আমাদের মেটাতে গিয়ে অপটিমাইজ করতে হবে। তো একটা গ্লান্স নিয়ে আসতে হবে সারসংক্ষেপটা। হ্যাঁ অবশ্যই, কারণ আপনার এই ক্ষেত্রে কি হয়, আপনি একটা কিওয়ার্ড রিসার্চের পার্ট তো পরবর্তী পার্ট, এটা তো সবাই বুঝতে পারছেন। রিসার্চ করে আমরা কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো, বাট কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করে এখানে র্যাঙ্কে আসছে, ঠিক আছে, ফার্স্ট পেজে আমার ওয়েবসাইট, বাট এখানে লেখাটা ভালো লাগে নাই ইউজারের কাছে, সে কি করছে দ্বিতীয় পেজের যেই মেটাটা আছে এবং টাইটেলটা আছে এটা দেখে দ্বিতীয়টার মধ্যে ক্লিক মেরে দিয়েছে, হয় না অনেক সময়তে? আমরাই কিন্তু এই কাজটা করি। জি আপনি কিওয়ার্ড রিসার্চ করে র্যাঙ্কে আসছেন, বাট এই টাইটেল আর মেটা ট্যাগের কারণে কি মানে ট্রাফিক কম ঠিক আছে। ট্রাফিক পাচ্ছেন না, কম পাচ্ছেন। তার মানে কি আমাদের যেই সিটিআর, এটা একটু ক্লিক করে দিই, মানে সিটিআর বলতে বোঝাচ্ছে আপনার সিটিআর, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ক্লিক সিটিআর হচ্ছে আপনার ক্লিক থ্রু রেট। তার আগে একটু আইডিয়া নিতে হবে আপনাদের ইমপ্রেশন। ইমপ্রেশনটা কি কেউ জানেন? ইমপ্রেশনটা কি? এই যে আপনি মনে ফাইবার টাইবার নিয়ে কাজ করেন এই কারণে জানেন, হ্যাঁ? এই যে সাপোজ এই কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করলাম, সার্চ করার পরে এটা যে ডিসপ্লেতে আসলো, হ্যাঁ,
আপনি টিনের সানগ্লাস পরা আছেন নাকি লোহার সানগ্লাস পরা আছেন দেখার কোনো দরকার নেই। এটা দেখছেন কি না দেখছেন সেটাও দেখার কোনো দরকার নেই। ডিসপ্লেতে আসছে একটা করে ইমপ্রেশন, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এই যে ইউআরএল, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা করে ইমপ্রেশন কাউন্ট করা হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে আমি ওতে ক্লিক করি বা না করি, করেন বা না করেন, জাস্ট এই যে উইকিপিডিয়া আসছে একটা ইমপ্রেশন কাউন্ট হয়েছে, আবার একটু স্ক্রল করছেন এরও একটা করে ইমপ্রেশন কাউন্ট করা হয়ে গেছে। এটা হচ্ছে ওই যে বললাম টেকনিক্যাল ইস্যুর পার্ট, এই ইমপ্রেশন কয়টা পাচ্ছেন একটা কিওয়ার্ডের জন্য সেটা ওই পার্টে গিয়ে দেখবেন, বাট আগে ইমপ্রেশনটা চিনা। এখন আপনি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে মানে রিসার্চ করে, আমরা কিওয়ার্ডটা রিসার্চ করে হচ্ছে কন্টেন্টটা দিব। এখন আপনি টপ র্যাঙ্কে আসছেন, আসার পরে কি হয়েছে, আপনি ইমপ্রেশন পাইছেন অনেক অনেক, মানে কি 1000 ইমপ্রেশন পাইছেন, বাট আপনার সাথে আরো 3টা অ্যাটলিস্ট প্রথম 2-3টা এই মানে ওয়েবসাইটের উপরতে বা এগুলোর উপরে মানুষের চোখ থাকে না, জি অ্যাট এ গ্ল্যান্স কিন্তু এই 3টা ওয়েবসাইট মানুষ দেখতে পারে। জি এটার টাইটেলও ভালো দেখা যাচ্ছে, এটার টাইটেলও ভালো দেখা যাচ্ছে, এটার টাইটেলও আপনার ভালো দেখা যাচ্ছে। আমি যদি আপনার স্যামসাং লিখি যে বাই, সাপোজ এই কিওয়ার্ডটা রিসার্চ করে নিয়ে আমি কাজ করছি, দেখেন এইখানে সাপোজ মনে করেন এই 3টে ফার্স্ট পেজে আসছে, প্রত্যেকটা কিন্তু একটা করে ইমপ্রেশন কাউন্ট করা হয়েছে, বাট ইমপ্রেশন পাইছেন ঠিকই, আপনার এখানে এই টাইটেলের কারণে আর মেটা ডিসক্রিপশনের কারণে আপনি কি ক্লিকটা পাওয়া যায় পান নাই। সাপোজ আপনি যদি একটা ডক্টর ইন বাংলাদেশ লিখে সার্চ দেন বা ডক্টর ইন ঢাকা লিখে সার্চ দেন, ডক্টর ইন ঢাকা লিখে যদি আপনি সার্চ করেন, এই যে আপনার একটা ওয়েবসাইট টাইটেল সহ কিন্তু এখানে আসছে না, এইখানেও কিন্তু একটা ওয়েবসাইট আসছে, বাট এই একটু ইমাজিন কল্পনা করেন যে দ্বিতীয় এই টাইটেলটা যদি এরকম থাকতো, আপনার ডক্টর ইন ঢাকা উইথ 24 আওয়ার্স ফোন কল সাপোর্ট, আপনি কোনটার মধ্যে ক্লিক করতেন? তার মানে কি বুঝতে পারছেন যে টাইটেলটা আপনার একটু ইলাবোরেট এবং ওই ভ্যারি করেন আপনার ক্লিক পাওয়ার ক্ষেত্রে, র্যাঙ্ক পাইছেন বাট টাইটেলের কারণে আপনি ক্লিক পান নাই, তাহলে তো সেই র্যাঙ্কের আপনার কোনো লাভ আছে? কারণ অ্যাট এ গ্ল্যান্স অ্যাটলিস্ট 3টা সাইট তো আমার দেখা যায় সার্চ দেওয়ার পরে, ফার্স্টে আসছেন বাট দ্বিতীয়টার টাইটেল অনেক ভালো, দ্বিতীয় যে কম্পিটিটর আপনার ছিল, এবং টাইটেলের সাথে মেটা ডিসক্রিপশনে যদি আপনার ডাক্তার সাহেবের নাম নাম্বার সহ দিয়ে দিত, তখন কি আপনি উপরটা ক্লিক করতেন নাকি নিচেরটা ক্লিক করতেন? তার মানে কি আপনার টাইটেলটাও খুব ভালোভাবে আই ক্যাচিং হতে হবে, প্লাস হচ্ছে মেটা ডিসক্রিপশনটাও চাপাবাজি করতে হবে আর কি, তাহলে কি আপনার ক্লিকটা পাওয়া যাবে। এবার আসুন হচ্ছে যে আমরা ইমপ্রেশনটা তো বুঝতে পারলাম, হ্যাঁ ইমপ্রেশন বুঝলাম যে ডিসপ্লেতে শো করলে ইমপ্রেশন পায়, ক্লিক থ্রু রেটটা আপনার কীভাবে কাউন্ট করা হয়। সাপোজ আপনি একটা কিওয়ার্ডের জন্যই তো আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতেছে না, আপনি ইমপ্রেশন পাইছেন হচ্ছে 500, বাট এখানে 500টা ইমপ্রেশন পাওয়ার পরে 500 বার 500 জন কিওয়ার্ড লিখে সার্চ করার পরে এইখানে ক্লিক পাইছেন হচ্ছে আপনার 250টা। এবার নিচে আসেন, আপনার ক্লিক থ্রু রেট কত হবে বলেন তো? 50%। অনেকে এটা সিটিআরকে ক্লিক থ্রু রেটও বলে, ক্লিক থ্রু রেশিও বলে, এই রেটটাকে আপনি রেশিও বলতে পারেন। তার মানে কি আপনি এখানে মনে করেন ইমপ্রেশন পাইছেন 100, ক্লিক পাইছেন 2টা, তার মানে কি আপনার ক্লিক থ্রু রেট 2%। এখন এইটা কি আপনার মানা যায়? 100টা ইমপ্রেশন পেয়ে আপনার 2টা ক্লিক, কারণ এই ক্লিকগুলো না পাওয়ার কারণটা কি হতে পারে? টাইটেল আর হচ্ছে আপনার মেটা ডিসক্রিপশন, কারণ আপনি 100টা ইমপ্রেশন পাইছেন কিন্তু ক্লিক রেশিওটা ভালো না। এবার আসা হচ্ছে পরবর্তী যে ইয়েটা আছে, এটা হচ্ছে আপনার এক একটা আইপির আন্ডারে আপনার, সাপোজ আমি এখানে সার্চ করছি না, এটা আপনার প্রত্যেকটি ইউজার যতবার সার্চ করবেন ততবারই কাউন্ট করা হবে, কারণ আপনি যখন র্যাঙ্কে আসবেন ঘন্টা তো না, যতবার আপনার সাইটটা আসবে ততবারই কি ইমপ্রেশন, ততবারই ক্লিক। কখন কাউন্ট হবে, কখন কাউন্ট হবে এটাই বলতেছেন? এটা হচ্ছে হ্যাঁ, মানে এটা কখন কাউন্ট করা হবে তাই তো? এটা হচ্ছে গুগল হচ্ছে আপনার সাইটে যখন
ইন্ডেক্স করতে আসে, ইন্ডেক্স করতে আপনার এক একটা রেজাল্ট দিয়ে যায়। কখনো গুগল 2 দিন পর আসে, কখনো 1 সপ্তাহ পর আসে, কখনো 10 দিন পর আসে, তখন এই রেজাল্টগুলো আপনি দেখতে পারবেন। সেটা হচ্ছে টেকনিক্যাল এসইওর পার্ট, বাট জানেন যে এগুলা এই জিনিস, হ্যাঁ, পরবর্তী ওইখানে দেখতে পারবেন। আর ইমপ্রেশন পাওয়ার জন্য তো ফার্স্ট পেজে আসতেই হবে, র্যাঙ্কে না আসলে তো আর এবার এইটাই গেল, তাই না? এখন হচ্ছে তারপরে হচ্ছে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে এই যে দেখেন এই অংশটাকে কি বলে বলেন তো? এটা কি ইউআরএল বলে, স্ল্যাগ বলে, অথবা আপনার পারমালিঙ্ক বলে। একটু নোট করেন যে এসইও প্রায়োরিটি পাওয়ার জন্য হচ্ছে আপনার ইউআরএল এর মধ্যে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, এই ইউআরএল এর মধ্যে আমাদের কিওয়ার্ডটা রাখতে হবে। তার মানে কি আমরা একটা এসইও দিয়ে যদি আমরা একটা আরেকবার বললে ভালো হতো। আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, এটা তো যে ইউআরএল আমরা চিনতে পারলাম, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে আমরা ইউআরএল এর মধ্যে রাখবো। রাখলে গুগল আপনার কি করে, র্যাঙ্ক করার জন্য প্রায়োরিটি দেয়। দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে আপনার যে এই সেকশনটা আসছে, প্রত্যেকটা আমরা এখন চিনলাম না? হ্যাঁ, এটা আপনার এই সেকশনটা যে আসছে, এটা পুরোটা এখন আমরা চিনলাম না? জানলাম। এরপর আসেন হচ্ছে আপনার যে এটা জানলাম না? এখন আমরা জানি যে আপনার টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা দিলে র্যাঙ্ক পাওয়া যায় একটা কিওয়ার্ড নিয়ে। কিওয়ার্ডটা রিসার্চ কিন্তু পরবর্তীতে পার্ট, ঠিক আছে? কোন কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব, কারণ কিওয়ার্ডটা এক নিশ রিলেটেড অনেক অনেক কিওয়ার্ড আছে, তাই না? বাট সব কিওয়ার্ড নিয়ে তো আমরা কাজ করতে পারবো না। রিসার্চ করবো যে কোন কিওয়ার্ডটা আপনার খুব লো কম্পিটিশন আছে, বা কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমি খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবো। কারণ আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ড নিয়ে আপনার দারাজও কাজ করে, বিক্রয়.com কাজ করে, আর আপনি একজন নতুন সাইট, তা আপনার কি মনে হয় এদের সামনে আপনি খুব তাড়াতাড়ি র্যাঙ্ক পাবেন? তো অবশ্যই তো আমাদের এটা রিসার্চ করতে হবে, রিসার্চের পার্টটা পরবর্তী পার্ট, বাট আগে বিষয়গুলো জান। এবার হচ্ছে আপনার আমরা কি জানি যে টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা রাখলে কি হয়, আপনার প্রায়োরিটি দেয়, ঠিক আছে, গুগল। এই কথা শুনে কি করছে পৃথিবীর সব মানুষই আপনার টাইটেলের মধ্যে কিওয়ার্ড রাখা শুরু করছে। এখন যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, সাপোজ ফ্লাই ফিশিং লিখে সার্চ করলাম, করার পর এখানে অলমোস্ট কতগুলো রেজাল্ট আসছে দেখেন তো? 3,3,6,8,3,9 29 কোটির উপরে, তাই না? এখন এই যে রেজাল্টগুলো আসছে, কত সেকেন্ডে রেজাল্টগুলো নিয়ে আসছে দেখেন তো? 8 সেকেন্ডে এই সম্পূর্ণ, মানে ফ্লাই ফিশিং লেখা ছিল প্রত্যেকটা ওয়েবসাইটে এতবার, মানে এই রেজাল্টটা আছে এই লেখাটা, তাই না? এই লেখাটা গুগল বিভিন্ন ওয়েবসাইটে পাইছে, গুগল কি করছে, ক্রাউল করে বা টেনে ধরে কি করছে, রেজাল্টগুলো প্রত্যেকটা নিয়ে আসছে। পেজের কিন্তু আপনার অভাব নাই, নেক্সট নেক্সট দিবেন, তার মানে কি এই লেখাটা এত জায়গায় আপনার আছে। বাট আমি অত কিছু জানার দরকার নেই, আমি জানি যে টাইটেলের মধ্যে দিলে গুগল র্যাঙ্ক পেতে প্রায়োরিটি দেয়। এখন আমি দেখবো যে আসলে টাইটেলের মধ্যে কতজন এই কিওয়ার্ডটা ব্যবহার করছে, এটা দেখার দরকার আছে না? কিভাবে দেখবেন? দেখবেন, শুরু করে দেবেন, আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পর কে কজন টাইটেলের এক্সেল দেখা শুরু করবেন, এইভাবে না? তা কত সময় লাগবে বলেন তো? এটা দেখার জন্য আপনার একটা গুগলের অ্যাডভান্স সার্চ অপারেটর বলা হয়, যেটা দিয়ে আপনি জাস্ট এক ক্লিকেই দেখতে পারবেন যে টাইটেলের মধ্যে কিওয়ার্ডগুলো কতজন ব্যবহার করছে। এটা হচ্ছে আপনার বলা হচ্ছে গুগল অ্যাডভান্স সার্চ অপারেটর। হ্যাঁ, অপারেটর আপনি স্পেলিং কি? ওপি অপারেটর, অপারেটর, হ্যাঁ, গুগল অ্যাডভান্স সার্চ অপারেটর। কথা বললে আপনার মাথা একদম পড়ার কাজ করে না, ঠিক আছে? গুগল অ্যাডভান্স সার্চ অপারেটর। এই অ্যাডভান্স সার্চ অপারেটর হচ্ছে আপনার অল ইন টাইটেল।
এটা কি গুগলের একটা অ্যাডভান্স সার্চ অপারেটর, অল ইন টাইটেল। এখন আমি দেখব এখানে এখন রেজাল্ট কতগুলো আছে দেখেন তো। এতগুলো রেজাল্ট। হ্যাঁ, এখন যদি আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জাস্ট আরেকটা ক্লোন দিব, আর কিওয়ার্ডটা মানে কি এখানে অ্যাডভান্স সার্চ অপারেটর, তারপর কি আপনার ক্লোন, তারপরে ফ্লাই ফিশিং। একটু খেয়াল করেন এখন রেজাল্ট আছে কতগুলা, অ্যাবাউট এত রেজাল্ট আছে। হ্যাঁ, এখানে আমি একটু আবারও একটু ইন্টার দিই না, কমছে। তার মানে কি এই কিওয়ার্ডটা এতজন পার্সন আপনার কি টাইটেলের মধ্যে ব্যবহার, কি কি আছে? অল ইন টাইটেল ক্লোন আপনার কিওয়ার্ডটা। এবার একটু সার্চ দিই, ফ্লাই ফিশিং হুইল অ্যান্ড রিল, এটাও একটা কিওয়ার্ড, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এটা কি আপনার কতগুলো রেজাল্ট আসছে? 3, 3, 6 আর 2, 8, প্রায় 1 কোটির উপরে। এটাও চাচ্ছি যে আসলে টাইটেলে কতজন আপনার রাখছে এটা দেখার জন্য। জাস্ট এই ওয়েতে আবার দেখি 150টা। আপনার কিওয়ার্ড রিসার্চ যখন যাব দেখবেন যে আপনি রিসার্চ করতে করতে টাইটেলের মধ্যে 7 জনে আপনার কি এখানে রেজাল্ট 7 আসবে, 5 আসবে যখন কিওয়ার্ড রিসার্চে যাব। তার মানে কি আপনি কিন্তু একটা ক্রাইটেরিয়ার দিকে পেজ শো করে আপনার 10টা। যদি দেখলেন যে এখানে আপনার অল ইন টাইটেলের রাখছে শুধুমাত্র 3 জন 4 জন, তার মানে কি এই ক্রাইটেরিয়ার দিকে আপনার বাকি যে 10 পেজের 7টা পেজ আছে এখানে অ্যাটলিস্ট আমার জায়গা হবে, তাই না? তার মানে কি অল ইন টাইটেলের কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করেন, পরে আমরা দেখব কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবং আমরা জানি আপনার এখানে একটা প্রবলেম কি হয় জানেন, অল ইন টাইটেল এটা লিখে সার্চ করলে গুগল মানে খুব রাগান্বিত হয়। এটা আপনার গুগলের সরাসরি ওদের যে সার্ভার ওইখানে গিয়ে আপনি হিট করে 5টা 6টা 7টা সার্চ দেওয়ার পরে দেখবেন যে আপনাকে আলটিমেটলি সেকেন্ডবার সার্চ দিতেও পারে, নাও দিতে পারে। এই 5-6 বার দেওয়ার পরে এটা কি আপনার পরবর্তী যে রোবট ভেরিফিকেশন করতে বলে, হয়তো আপনার অনেক সময়তে যে আইপি দিয়ে আছেন 1 ঘন্টার জন্য আইপি আপনার ব্লক করে দিতে পারে। এই ক্ষেত্রে আমাদের একটা ওয়ে আছে, সেই ওয়েটা কি জানেন? আমরা যখন একটা জায়গায় ব্রাউজ করি, ব্রাউজ করার পর আমাদের যেই কুকিজ ক্যাশ এগুলোর সম্বন্ধে কারো আইডিয়া আছে? কুকিজ ক্যাশ, এই যে আমি যে ব্রাউজ করতেছি এখানে হিস্টোরিগুলো রয়ে যাচ্ছে না আপনার, হিস্টোরিতে গেলে আপনার সব হিস্টোরি কিন্তু দেখাচ্ছে। তার মানে কি গুগল আপনার এই যে হিস্টোরি থেকে, তারপর হচ্ছে আপনার কুকিজ থেকে, তারপর হচ্ছে ক্যাশ মেমোরি থেকে সবকিছু। কুকিজটা কি একটা ইউজারের ইনফরমেশনগুলো কুকিজের মাধ্যমে আপনার রেখে দেয়। কিভাবে রেখে দেয়? সাপোজ আপনি একটা ওয়েবসাইটে এই ফেসবুক থেকে একটা এসি অথবা একটা ঘড়ি বা একটা মোবাইলের সাইটে ঢুকছেন, ঢুকার পর কখনো কি দেখছেন ওই বিজ্ঞাপনটা পুনরায় আপনার ইসে শো করে আপনার ফেসবুকে? এটা কিভাবে করে? আপনি একবার ঢুকছেন, ঢোকার পর ওই যে আপনার পিছনে লাগছে। তার মানে কি কুকিজ ক্যাশ মেমোরি দিয়ে আপনার সব ইনফরমেশনগুলো রেখে দেয়, ট্র্যাক করে। তার মানে গুগলে কি আপনার ক্যাশ আর কুকিজের মাধ্যমে কি করে আপনি যে বারবার এই কুকাজটা করতেছেন অল ইন টাইটেল দিয়ে, সে কিন্তু ওটা দিয়ে বুঝতে পারে। পিক্সেল দিয়েও কি সম্ভব? পিক্সেল তো আপনার ফেসবুকের পার্টে চলে গেল, পিক্সেল দিয়ে সম্ভব। হ্যাঁ, তার মানে কি এখন দেখাচ্ছেন আমি কয়েকবার সার্চ করার পর দেখবেন কি আপনার এটা আলটিমেটলি আর সার্চ দিতে দেবে না। সেজন্য আমরা কি করব? সেজন্য হচ্ছে আমরা কন্ট্রোল, এখানে একটু লেখেন, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস জি, এই 3টা বাটন আমরা একসাথে ব্রাউজারে গিয়ে চাপবো। দেখেন কি কন্ট্রোল অল্টার জি, কন্ট্রোল অল্টার আপনার কন্ট্রোল অল্টার এইচ দিলেও হয়। দাঁড়ান, মাউসটা কাজ করতেছে না।
দেখেন কন্ট্রোল অল্টার ডি অথবা কন্ট্রোল এইচ যদি দেন, হ্যাঁ, এইচ ফর আপনার হিস্টোরি, এটা দিলে আপনার আসবে কন্ট্রোল প্লাস এইচ, ঠিক আছে? এটা দিলে যখন দিলেন এইভাবে চলে আসলো। হ্যাঁ, এখন এই যে দেখেন এখানে একটা অপশন আছে আপনার ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এটা ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এই যে আপনার ব্রাউজিং হিস্টোরি, ডাউনলোড হিস্টোরি, কুকিজ অ্যান্ড আদার ডাটা সাইট, কোন কোন সাইটে গিয়ে কী কী করছেন এরা কিন্তু আপনার সব কিছু রেখে দিছে, ক্যাশ ইমেজ এবং পাসওয়ার্ড। আমি যখন ফেসবুকটা আপনার লগ ইন করছি, লগ ইন করার পর আমার পাসওয়ার্ডটা সেভ করে রাখছি, কোনো কারণে আপনার নেট চলে গেল, এখান থেকে লগ আউট করবেন কীভাবে? আপনার কাছে নেট এই মুহূর্তে নাইও, তখন কী করবেন? এখানে লগ ইন করে রাখবেন। করা যায়, বাট ইনস্ট্যান্টলি আপনি যখন অন্য একজনের ডিভাইসে আপনি লগ ইন করছেন, অবশ্যই আপনার কাছে ডিভাইস ছিল না বলেই ওইখানে লগ ইন করছেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনার দেখেন এইখানে কি যদি আপনি এই সবগুলো সিলেক্ট করে, যে পাসওয়ার্ড অ্যান্ড আদার ডাটা যা আছে সবগুলো সিলেক্ট করে জাস্ট ক্লিয়ার ডাটা দিলে, হ্যাঁ, এইটা বেসিকে একটু অ্যাডভান্সে ক্লিক করবেন। না এখানে কি আপনি অল টাইমের ডাটা ডিলিট করবেন নাকি লাস্ট 24 আওয়ার্স শর্টিং করে করতে পারবেন। জাস্ট অল টাইম দিলাম, এখন ক্লিয়ার ডাটা দেন, যত ক্যাশ কুকিজ পাসওয়ার্ড ছিল সব কি হবে আপনার অটোমেটিক এখান থেকে চলে যাবে। এটা কন্ট্রোল এস দিয়ে করবেন। এখন আমি ফেসবুকটা রিফ্রেশ দিই, ইউর হিস্টোরিজ অ্যাপিয়ার, ফেসবুকটাকে আমি লগ আউট করছিলাম, অটোমেটিক আপনি লগ আউট হয়েছে। এভাবে আপনার কুকিজ ক্যাশগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। আমি এটা কেন বললাম, এক জায়গায় আপনার একজন বলছেন ওই আরেকজনের কম্পিউটার আপনার ডাটা ফেসবুক লগ ইন করছে, কন্ট্রোল এইচ দিলে হয়। কন্ট্রোল এইচ দিয়ে পরবর্তী আমরা কোন অপশনে গেলাম, যদি কন্ট্রোল এইচ দেওয়ার পর দেখেন এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, তারপর হচ্ছে আপনার এইখানে গিয়ে দেখবেন যে অ্যাডভান্স একটা অপশন আসবে। এখন তো সব ডিলিট করে দিছি, দেখছেন? অ্যাডভান্সে ক্লিক করে এগুলো সব সিলেক্ট করে জাস্ট কি করবেন, ক্লিয়ার ডাটা। একজন আপনার ফেসবুক লগ ইন করছে, ঠিক আছে? এখন সাপোজ ফেসবুক আর পার্সোনাল কিছু থাকতেই পারে, তাই না? এখন লগ ইন করার পর আপনার ওই নেটও চলে গেছে, নেটও না, এখন মানে উনি চিন্তিত হয়ে গেছে আসলে আমি লগ আউট কীভাবে করবো। এগুলো আপনার অনেক সময় লাগবে, অ্যাজ এ মার্কেট হিসেবে আপনার এগুলো লাগবে। এবার আসুন হচ্ছে অল ইন টাইটেলটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না? এবার আবার ফ্লাই ফিশিং নিয়ে আবার সার্চ করি। আমরা জানি যে ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা রাখলে গুগল প্রায়োরিটি দেয়। এখন আপনি কি যে আগের মতো কি প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকবেন আর এইভাবে এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ইউআরএল দেখবেন প্রত্যেকটা এভাবে চেক করবেন যে কয়জন ইউআরএল এর মধ্যে রাখছে? টু মাস টাইম কনজিউম। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, ফ্লাই ফিশিং লিখে আরেকটা অ্যাডভান্স অপারেটর আছে, সেটা হচ্ছে আপনার অল ইন ইউআরএল। কি কিছু বলবেন? সমস্যা নেই, অল ইন ইউআরএল। ব্রেক কি দেবো? কেউ কি বিড়ি সিগারেট খাবেন? চাইলে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? এ হচ্ছে আপনার অল ইন ইউআরএল দিয়ে, এটাও ক্লোন দিয়ে এখানে কি আপনার কিওয়ার্ড। এখন আমি এখানে সার্চ করি ফ্লাই ফিশিং, না? তার আগে আমি অল ইন ইউআরএল দিলাম, দেওয়ার পর হচ্ছে ক্লোনটা দিলাম, তারপর ফ্লাই ফিশিংটা এখানে দিলাম। এবার হচ্ছে এটা দেন, এই দেখছেন আমি যে অপরাধী আমার ধরছে, এটা ধরবে। ডিলিট করলো অনেক সময় তো আপনার, আমি কি বললাম ওই যে ব্ল্যাক হেড হোয়াইট হেড এসিওর সংজ্ঞাটা দিয়েছিলাম, মনে আছে? দরা খাবেন না, বাট কখন দরা খান তার, ঠিক আছে? এটা গুগল আপনার ডিসলাইক করে, মানে এই অ্যাডভান্স অপারেটরটা ব্যবহার করে আপনার গুগল লাইক করে না, যে কারণে হচ্ছে আপনাকে এটা তো জাস্ট এখন কি আমারে রবট ভেরিফিকেশন করে ঢুকতে দিল, অনেক সময় 1 ঘন্টার জন্য আপনার সার্চ ব্লক করে দেয়। কি কারণে দেব এটা? এটা গুগল পছন্দ করে না, শেষ কথা। আপনার কি কারণ দিলে সংজ্ঞা তো আপনার লোড না করে, কিন্তু আপনার তো এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য এটা আপনার লাগবে। বলতে পারেন এটা অ্যাকচুয়ালি আপনার হ্যাকার টাইপের কোনো একটা কিছু, ঠিক আছে? ওরা সাসপেক্ট করে।
হ্যাঁ কি বললেন? তাহলে প্রতিবার সার্চ করার পর কি প্রতিবার ক্লিয়ার করে মানে আমার প্রতিবার না, 5 বার 6 বার করলে আপাতত আপনার মোটামুটি 5-6 বার করলে এটা আর করে এরকম না। করে না। তো সেই ক্ষেত্রে আপনি 5-6 বার করার পর আবার 20 মিনিট 30 মিনিট রেস্ট নেন, বা আপনি একটা ব্রাউজারের জায়গায় আপনার কয়েকটা ব্রাউজার ব্যবহার করেন, ঠিক আছে? এই হচ্ছে আপনার অবস্থা। এবার আসেন হচ্ছে অল ইন ইউআরএল লিখলাম। লেখার পর এখন আমাদের কথা অনুযায়ী কি আমার এই কিওয়ার্ডটা ইউআরএল চলে আসার কথা না? আমি এটা জাস্ট রাইট ক্লিক করে অন্য একটা ট্যাবে ওপেন করলাম, পরে যে ওয়েবসাইটটা আসছে সেটাও কি করলাম আমরা আরেকটা ট্যাবে ওপেন করলাম। এইবার আসেন, এটা কি আপনার ইউআরএল বলছিলাম না? এই যে আমার ফ্লাই ফিশিং কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে কি আছে? পরবর্তী ওয়েবসাইটে আসেন, আপনার এটার মধ্যে কি আছে? এবং আছে তো তার সাথে দেখেন একটা স্ট্রাকচার কিন্তু ফলো করছে আপনার, এই যে হাইফেন দিয়ে 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 তারপর কি কিওয়ার্ডটা আপনার এখানে দিছে। তার মানে কি আমরা এটা বের করাও শিখলাম, তাই না? এবার আপনাদের আর কয়েকটা স্লাইড দেখে, হ্যাঁ এসিটা কে বন্ধ করে দিলে কোন ফাঁকে বুঝলাম না। আপনারা যদি খারাপ লাগে বলবেন, আমি ক্লাস অফ করে দেবো, ঠিক আছে? ফ্লাই সরি এখানে ফ্লাই লিখতেছি। আপনাদের একটা জিনিস শিখে আজকে অফ টপিকের এটার বাইরে, সাপোজ মনে করেন এটাই আমার পাসওয়ার্ড, হ্যাঁ অনেক সময় আমরা পাসওয়ার্ড সেভ করে রাখলে এটা এইভাবে থাকে না, ইচ্ছে করে না যদি পাসওয়ার্ডটা পাইতাম। হ্যাঁ এটার একটা সিস্টেম আছে, জাস্ট এইখানে মাউসটা রাখবেন, আমি কিন্তু পাসওয়ার্ডটা এখন দেখতেছি, জাস্ট রাইট ক্লিক করবেন, করার পর ইন্সপেক্টে ক্লিক করবেন, করার পর এই যে এখানে আপনার ইনপুট টাইপ কি আছে আপনার পাসওয়ার্ড না, এটাকে জাস্ট টেক্সট করে দেন, ঠিক আছে? এটা দিলে আমারটা ঢুকতে পারবে না, শুধু শুধু বৃথা চেষ্টা হবে, ঠিক আছে? পাসওয়ার্ড পাইছেন, এইভাবে আপনার পাসওয়ার্ড, এই কারণ হচ্ছে কোথাও আপনার পাসওয়ার্ডও সেভ করবেন, ঝামেলা আছে। এটা ফেসবুক না, নট অনলি ফেসবুক, আপনার সব কয়টা সাইডের পাসওয়ার্ড এইভাবে নেওয়া যাবে। আমরা লগ ইন করার সময় যে আমরা কি সেভ করি না, এটা আমার এক ফ্রেন্ডের দেখাইছিলাম, ঠিক আছে? এক জায়গায় কম্পিউটার কিনতে গেছে, পরে ওইখানে আপনার ওই একদম ট্রেল ভার্সন দেওয়ার জন্য ওই ফেসবুকটা ওইখানে পাসওয়ার্ড সেভ সহকারে আপনার লগ ইন করে রেখে গেছে। এখন যার অসাধু চিন্তা আছে সে তো আপনার পাসওয়ার্ডটা নেবেই, কারণ আপনার এখানে জাস্ট ইউজার নেমটা আপনার এখানে কি দেওয়া আছে, তাই না? আরেকটা জিনিস নোট করেন যে আমরা যখন এই কন্টেন্ট লিখবো একটা কিওয়ার্ডের জন্য, তো আমরা কি এক একটা কিওয়ার্ডের জন্য এক একটা পেজ এক একটা কন্টেন্ট, তাই না? কারণ একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে কি হচ্ছে দেখেন, আপনার ওই সাইটটা কি আপনার একটা যে কোনো একটা ইন্ডিভিজুয়াল পেজ কি এক একটা কিওয়ার্ডের জন্য আপনার কি র্যাঙ্ক করে, তাই না? তো অবশ্যই একটা কিওয়ার্ড নিয়ে আমার কি ওইটাকে ফোকাস করে আমার কি করতে হবে, একটা প্যারাগ্রাফ অথবা আর্টিকেল আমার লিখতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে যখন আর্টিকেল লিখতে যাবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা আপনি রিসার্চ করে নিয়েছেন, হ্যাঁ এই কিওয়ার্ডটা আমরা একবার কোথায় ইউজ করলাম, টাইটেলে। কিওয়ার্ডটা একবার কোথায় ইউজ করলাম, ইউআরএল এ। একবার ইউজ করলাম কোথায়, আপনার মেটা ট্যাগে। এখন আপনি যখন একটা প্যারাগ্রাফ লিখবেন, সাপোজ আপনি একটা মোবাইল ফোন নিয়ে, ওটা তো ডিসক্রিপশন আছে, তাই না? যে কোনো একটা লিখবেন না, বিশাল বড় একটা প্যারাগ্রাফ হবে, হ্যাঁ এই ক্ষেত্রে আপনার যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা প্যারাগ্রাফের মধ্যে সর্বোচ্চ কতবার ইউজ করতে পারবেন বলেন তো? এইটার হতে না, এটার একটা আপনার রেশিও আছে।
সাপোজ আপনার 100 ওয়ার্ডের কি প্যারাগ্রাফটা লিখছেন, বাট আপনার কিওয়ার্ডটা তো এই প্যারাগ্রাফে দিতে হবে, তাই না? সেই ক্ষেত্রে দিতে পারবেন সর্বোচ্চ 1 থেকে 3% এই কিওয়ার্ডটা দেওয়া আপনার বেস্ট প্র্যাকটিস। এখন আপনার প্যারাগ্রাফ বা কন্টেন্টটা আপনার মিনিংফুল করার জন্য হয়তো বা 1 থেকে 3%, 3% হচ্ছে আপনার বেস্ট প্র্যাকটিস। মানে 100 ওয়ার্ডের ভিতরে 100 ওয়ার্ডের মধ্যে 1 বার থেকে 3 বার আর কি ব্যবহার করাটা বেস্ট প্র্যাকটিস। তারপরে যদি আপনার প্রয়োজন পড়ে না আমার কিওয়ার্ডটা দিয়ে আমার প্যারাগ্রাফটা কন্টেন্টটা মিনিংফুল করতে হবে, সেই ক্ষেত্রে আপনার প্রসেস আছে, সেটা বলতেছি আমি, স্লাইডটা ওপেন করি। হ্যাঁ, এখন যদি ওয়ার্ড বেশি হয়, যদি মানে এই রেশিওটা বজায় রাখবো নাকি? যদি 200 ওয়ার্ড হয় তাহলে মানে 200 ওয়ার্ড নিলে সর্বোচ্চ 6 বার, মানে এই রেশিও এটা বহাল হ্যাঁ রাখবো। রেশিও এটা থাকবে। এবার আসেন, হ্যাঁ আমি কি জানলাম যে আমাদের যে প্যারাগ্রাফটা আমরা লিখবো, হ্যাঁ এই স্লাইডগুলো কিন্তু আমার থেকে মনে করে সুন্দরভাবে গ্রুপে আপ করে নেবেন। হ্যাঁ, যে প্যারাগ্রাফটা আমরা একটা কিওয়ার্ড ফোকাস করে লিখবো, সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ডটা আমরা প্যারাগ্রাফে কতবার ইউজ করতে পারবো? 1 থেকে 3% হচ্ছে বেস্ট প্র্যাকটিস, কিন্তু আমার প্রয়োজনে 5 বার বা 7 বার ব্যবহার করতে হতে পারে। সেই ক্ষেত্রে যদি আপনার প্যারামিটার করেন যে 5 বার দিলে আপনার বেটার, 7 বার দিলে গুড, এটাই। বাট 1 থেকে 3% হচ্ছে আপনার বেস্ট প্র্যাকটিস। এবার আসুন আপনার H1 থেকে H6, একটা ওয়েবসাইটের মধ্যে আপনার হেডিং ট্যাগ বলে একটা কথা থাকে। হ্যাঁ, এই হেডিং ট্যাগটা হচ্ছে আপনার H1 থেকে H6 পর্যন্ত হয়। আমরা যদি একটু প্রথম আলোতে ঢুকি, দেখেন একটা ওয়েবসাইটের টাইটেল সাধারণত আপনার ডিফল্ট ভাবে কি H1 এর মধ্যে থাকে। হ্যাঁ, অনেক সময় আবার আমরা ওয়েবসাইটে ঢোকার পর দেখি না যে এটা আরেকটু বড়, তার মানে এই যে আপনার সাবটাইটেলগুলো দেওয়া থাকে, তারপরে আরেকটা সাবটাইটেল দিয়েছি না ওইটা আরেকটু ছোট, এরকম হয় না? এগুলো কোথায় থাকে বলেন তো? এগুলো হচ্ছে আপনার হেডিং ট্যাগের ভিতরে থাকে। অবশ্যই তো আপনার HTML লাগবে, জানতে হবে। আমি এটার মধ্যে একটু ক্লিক করে দেখি দেখানো যায় কিনা। ইন্সপেক্ট এলিমেন্টে যাই, ঠিক আছে? যাওয়ার পরে এই যে দেখেন এটা কোথায় রাখা হয়েছে, H1। আমি এটাকে একটু H2 করে দেখি তো সাইজ কতটুকু হয়। ছোট হয়েছে? আমি তো দেখি নাই। H3 করি তো, H3 H3 H4 এই পাশে একটু সরেন, ছোট হয়েছে মনে হয়, তাই না? বোঝা যায় না। তারপর আমি আরেকটু করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে H6 সব থেকে ছোট রাখি। যাই হোক, এভাবে দিলে আপনার এখান থেকে এটা ছোট হবে, মানে H1 এর মধ্যে দিলে সব থেকে বড়, H2 তে দিলে একটু ছোট, H3 তে দিলে একটু ছোট। এটা লাগে কেন? টাইটেলটা সাধারণত আপনার কোথায় থাকে? H1 এর মধ্যে দিলে একটু বেশি বড় হবে ফন্ট, H2 এর মধ্যে আমার একটা কি সাব টাইটেল দেওয়ার প্রয়োজন হতে পারে না? সেই ক্ষেত্রে আমরা ওগুলো কোথায় দিব? H2 এর মধ্যে রাখবো। তার মানে কি, হেডিং ট্যাগটা চিনতে পারছেন? H1 দিলে সব থেকে বড়, H2 দিলে তার থেকে একটু ছোট, H3 দিলে তার থেকে আরেকটু ছোট, এইভাবে আপনার সিকোয়েন্স মেনে চলে। কিন্তু এটা হয় কি আপনার H1 থেকে H6 পর্যন্ত। এখন আপনার একটা ওয়েবসাইটে H1
হাজারবার ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। একটা ওয়েবসাইট আপনার S6 হাজারবার ব্যবহার করতে পারবেন, যেখানে লাগবে সেখানে ব্যবহার করবেন। এইটা আর কি S1 এই ফন্ট সাইজটার এটার কথা বলতেছে, এটা ফ্রন্ট হবে না, এটা ফন্ট হবে। মানে এটা কি আপনার গুগল এক একভাবে জাজ করে, মানে এই যে S1 H2 এগুলা যদি দিয়ে আপনি কোনো প্যারাগ্রাফ দেন সেক্ষেত্রে কি গুগল এই ক্ষেত্রে আলাদাভাবে জাজ করে। টাইটেল প্লেসমেন্ট এটা বলছি H2 সাবহেডিং, হ্যাঁ না, আলাদা জাজ করে কি মেরিট ডিমেরিট আছে আমাদের? না না, আপনার এই যে কি একটা কথা লেখা আছে দেখেন, H2 ফর সাবহেডিং। আপনি কি করবেন, আপনার যে কিওয়ার্ডটা আছে, হ্যাঁ এই কিওয়ার্ডটা আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফটা কি করবো, অবশ্যই এসইও ফ্রেন্ডলি করার জন্য প্যারা বাই প্যারা লিখবো। প্যারা বাই প্যারা বুঝতে পারছেন? এক একটা পার্ট বাই পার্ট কি করবো আমরা কন্টেন্টটা লিখবো। এখন প্যারা বাই প্যারা লিখলে আপনার মানে উপকারটাকে দেখেন, আমরা যখন ক্লাসের মধ্যে কোনো এসে বা কম্পোজিশন লিখতাম, একদম সাদামাটা মনে করেন প্রেমের গল্পের মতো কেউ যদি আপনার লিখে দেয়, এরা একরকম মার্ক দিত টিচারে। আর যারা একটু সাজাই গোছায় প্যারা বাই প্যারা পয়েন্ট দিয়ে লিখতো তাদেরকে আপনার তুলনামূলক বেশি মার্ক দিত না। গুগলের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যখন একটা কন্টেন্ট দিবেন, টাইটেলটা থাকবে H1 ট্যাগের মধ্যে, এবং পসিবল হলে আপনার একটা সাব হেডিংও দিবেন, এবং এই সাব হেডিংটার মধ্যে আপনার কি থাকবে, আপনার কিওয়ার্ডটা থাকবে। আর সাব হেডিংটা মূলত H2 এর মধ্যে হয়। সাব হেডিং S3 এর মধ্যে দিতে পারেন। প্রথমের উপরের অংশ টাইটেলও যখন নিয়ে নেবে তখন তুই টাইটেল বুঝাবো কি দিয়ে, একটু বড় করতে হবে H1 এর মধ্যে। সাব হেডিংটা আপনার বুঝাতে হবে কি H2 অথবা H3 H4 এর মধ্যে দিয়ে সাব হেডিংটা, বাট H2টা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। মেন কিওয়ার্ড প্লেসমেন্ট ইফ পসিবল H2, যদি পসিবল হয়। কারণ এই কথাটা কেন লাগছে, আপনার অনেক সময় ওয়ার্ড মিনিং করতে গিয়ে, সেন্টেন্স মিনিং করতে গিয়ে হয়তো বা নাও রাখতে হতে পারে। এবার আসেন হচ্ছে আপনার অন পেজ এসইও আপনার র্যাঙ্ক করার জন্য ইন্টারনাল লিঙ্কিং বলে একটা বিষয় আছে। ইন্টারনাল লিঙ্ক ব্যাপারটা কি জানেন, অনেক সময়তে আমাদের একটা পেজের মধ্যে আপনার অ্যাঙ্কর লিঙ্ক বলা হয়। অ্যাঙ্কর লিঙ্ক বুঝেন? উইকিপিডিয়াতে বেশি পাওয়া যায়। আমি যদি একটু উইকিপিডিয়াতে ঢুকি, এই যে এটা ক্লিক করলে আমরা আরেক জায়গায় চলে যাচ্ছি না, উইকিপিডিয়ার আরেকটা পেজে চলে আসলাম না, এইখানে ক্লিক করলে আরেকটা পেজে চলে আসলাম না। এটাকে কি বলা হয় বলেন তো? অ্যাঙ্কর লিঙ্ক। অথবা আপনার যেহেতু আমি ক্লিক করার সাথে সাথে আমার এই ওয়েবসাইটের মধ্যেই থাকতেছি, তার মানে কি এটা একটা ইন্টারনাল লিঙ্ক। মানে আপনার ওয়েবসাইটেরই একটা পেজ থেকে অন্য একটা পেজ বা অন্য একটা পোস্টের মধ্যে আপনি কি করাইছেন, লিঙ্ক করাই দিয়েছেন। এটাকে কি বলা হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্ক। এই ইন্টারনাল লিঙ্কিংটা কেন লাগে জানেন? আমাদের অনেক সময়তে দেখবেন যে একটা ওয়েবসাইটে আপনার ট্রাফিক আসার পরে যতক্ষণ থাকে, যত বেশি থাকবে গুগল কিন্তু আপনাকে তত প্রায়োরিটি বেশি দেবে র্যাঙ্ক পাওয়ার জন্য। কিন্তু এখন আপনার একটা ট্রাফিক ধরে রাখবেন কিভাবে? একটা পোস্ট বা একটা পেজের থ্রুতে আপনি কি র্যাঙ্ক পাইছেন, বাট ট্রাফিকটা কি করবে, আপনার ওই পেজ বা পোস্ট পড়ার পরে কিন্তু বের হয়ে যাবে। বাট একটা ট্রাফিক ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করতে হবে। সাপোজ যদি আপনি বলি যে আপনার নিশ হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে লেখেন, হ্যাঁ, এখন সাকিব আল হাসান একটা সেঞ্চুরি করছে, ওইটা নিয়ে একটা পোস্ট করছেন, হ্যাঁ, করার পরে আপনি চাচ্ছেন যে সাকিব আল হাসানের নামে আপনার একটা আলাদা পোস্ট বা পেজ করা আছে, হ্যাঁ, সাকিব আল হাসানের নামের উপর যদি আপনি একটা অ্যাঙ্কর লিঙ্ক করে দেন, মানে আপনার কি মনে হয় না 10 জন ভিজিটরের মধ্যে 2 জন ওই পেজটাতে যাবে? তার মানে কি আপনার একটা ভিজিটর কিন্তু আপনি বেশিক্ষণ ধরে রাখতে পারলেন। তার মানে কি আপনার এই ইন্টারনাল লিঙ্কিংটা আপনার কি করে, হেল্প টু ইন্ডেক্স। এটা বলতে আপনার নতুন একটা পোস্ট আপনি করছেন, আপনার পুরাতন একটা পেজ কিন্তু অলরেডি আপনার গুগল কি করছে, ইন্ডেক্স বা ক্রাউল করে অর স্টোরেজে নিয়ে গেছে। বাট নতুন একটা পেজ আপনি দিয়েছেন, গুগল কিন্তু আপনার ওই সাথে সাথে ইন্ডেক্স করে না। গুগল একটা নির্দিষ্ট সময়ে আসার পর হচ্ছে আপনার পেজটা ক্রাউল করে। তো আপনার নতুন একটা পেজের সাথে যদি আপনি পুরাতন একটা পেজের থেকে লিঙ্ক করাই দেন নতুন পেজটা, সেক্ষেত্রে কিন্তু ওই পুরাতন পেজটা আপনার নতুন পেজটাকে আপনার টানে র্যাঙ্ক করার জন্য, কারণ আপনার পুরাতন পেজটাকে অলরেডি গুগল চিনে।
বাট নতুন পেজটাকে আপনি চেনেন। এই চেনানোর জন্য, হেল্প করা দেওয়ার জন্য কি করতে হবে? ইন্টারনাল লিঙ্কটা আপনার খুবই জরুরি। তার মানে কি ইন্টারনাল লিঙ্কের ক্লাস আছে, ঠিক আছে, ভিডিও হবে, ক্লাস দেখে নেবেন, সমস্যা নেই। তারপরে আপনার কি ইন্টারনাল লিঙ্কটা আপনার হেল্প করে। এবার আসেন হচ্ছে আপনার ইমেজ অপটিমাইজেশন। আমরা ইন্টারনাল লিঙ্ক করলাম এবং লিঙ্ক থেকে একটু কথা বলি। হ্যাঁ। যেটা মানে আছে যে পুরাতন পেজ, পুরাতন পেজটা ইনফরমেশন গুলো একটা ব্যাকডেটেড হয়ে গেছে, এখন ওই পেজটা আমি মুছে দিচ্ছি। এখন ওই ক্ষেত্রে ইন্টারনাল লিঙ্ক করে তখন একটা ঝামেলা হয়। সেক্ষেত্রে একটা কথা আছে আপনার 301, 302, 304 রিডাইরেকশন নামে একটা কথা আছে, এটাও দেখবেন। আপনি একটা পেজ ডিলিট করে দিয়েছেন, বাট ওই পেজের জায়গায় আপনি আরেকটা পোস্ট করে ওইটাকে লিঙ্ক করাইতে পারবেন, সিস্টেম সেটাও আছে। ওইটা হলে সবচেয়ে ভালো হয়। সেটাও আছে। সাপোজ মনে করেন আপনি এই যে একটা আমার পেজ, ঠিক আছে, এই পেজের সাথে আমি এই পেজটা লিঙ্ক করাইছি, বাট কালের বিবর্তনে আমি এই পেজটাকে ডিলিট করে দিয়েছি। মানে আপনি ক্লিক করলে আলটিমেটলি ওই পেজটা ব্ল্যাঙ্ক আসবে না? এটাও আমরা অন্যটা করা শিখবো, যে এই পেজের পরিবর্তে আমি অন্য একটা পেজ এখানে দিয়ে দিতে পারবো। বুঝতে পারছেন? যাতে 404 না হয়। 404 না হয়, 301, 302, 404 এটা বলবো পরে, পরবর্তী অপশন। এবার আসুন হচ্ছে আপনার ইমেজ অপটিমাইজেশন। আমরা প্রাথমিক পর্যায়ে কি দেখলাম, যে একটা কিওয়ার্ড পড়ার পরে গুগল কি করে আমাদের র্যাঙ্ক করায়। তার মানে কি গুগলের রোবটটা একটা সাইডে আসে, আসার পরে ওই কন্টেন্টগুলো পড়ার পরে কি আমাদের র্যাঙ্ক করে, তাই না? গুগল কি ম্যানুয়ালি চিনে বা পড়তে পারে বা জানে? জানে না। কিন্তু এখন একটা গুগল দেখে আপনি একটা ইমেজ, সাপোজ আপনি সালমান খান এখানে লিখছেন, আপনার গুগল কিভাবে চিনলো যে এটা সালমান খান না দিলদার খান? গুগল কি জানে? চেহারা দেখছে। বাট গুগল যেহেতু রোবট, একে আপনার চিনাই দিতে হয়েছে এটা আপনার সালমান খান। এটা কে করবে? এটা একজন এসি এক্সপার্টের কাজ। এখন গুগল এটা সালমান খান লেখার পর আপনার সালমান খান নিয়ে আসলো। আপনি যদি লেখেন খবিশ, কে আসছে দেখেন তো? না, খবিশ আসেন। এটা হচ্ছে আপনার ধর্ম সমাজ কল্যাণ মন্ত্রী ছিল আগে। এখন আসলে কি ব্যক্তি আপনার খবিশ? এই কাজগুলো কে করছে বলেন তো? এই দেখছেন, এসইও এক্সপার্ট করছে। তার মানে কি এটা মানে প্রমাণ হলো যে গুগল চেহারা দেখে আপনার রিড করতে পারে না। গুগল মূলত আপনার গুগলকে চিনাই দিতে হয়। আপনি যদি এখানে লিখেন ইটালিয়ান বার ডেন্সার, যদি একটু স্পেলিংটা ভুল হয়েছে সমস্যা নেই, এটা চিনেন এই ব্যক্তিরে? সোনিয়া গান্ধী। আসলে কি উনি ইটালিয়ান বার ডেন্সার? বাট কোনো এক কারণে উনি ভাইরাল হয়েছে বা কিছু একটা বলছে, এসইও এক্সপার্টরা কি করছে আপনার ওনাকে এটা নিয়ে চিনা দিছে। ঠিক আছে? এর জন্য কি আমাদের ইমেজ অপটিমাইজেশন করতে হয়। পাওয়ার অফ ইমেজ, কারণ আপনার শুধু তো ওই ইমেজের থ্রুতে কিন্তু আমরা কি ট্রাফিক পাবো না। শুধু কি অনেকে আপনার পোস্টই খোঁজে, অনেকে তো ইমেজও দেখে, তাই না? ইমেজের থ্রুতে আমরা ট্রাফিক পাবো। এই কারণে কি আমাদের ইমেজ অপটিমাইজেশন করতে হবে। এটা কি করে? আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্ট করতে হেল্প করে। তারপর হচ্ছে রিলিভেন্ট ইমেজ ইউজ, ইমেজ ইউনিক, এগুলো আসলে দেখতে হবে, এগুলো বুঝবেন। ইমেজ সাইজ, ফিচার ইমেজ সাইজটা ছোট করার কৌশলটা কি? এটা পরবর্তীতে যখন ঢুকবো তখন দেখাবো, ঠিক আছে? আপাতত জানেন, কারণ আমি যখন কাজগুলো করবো আর বলবো তখন কিছুই বুঝবেন না। বাট আমি আগে জানাই আর তারপর হচ্ছে আপনাদের করে দেখাবো, তখন কিন্তু জিনিসগুলো আপনাদের কাছে কঠিন মনে হবে না। আমি যদি বলতাম যে সরাসরি এসি তো ঢুকে যেতাম, বলতাম যে অল ইন টাইটেল দিয়ে এইভাবে টাইটেল ব্যবহার করে তারপর কি করতে আপনার এসিও করতে, ব্যাপারগুলো আপনাদের কাছে খুবই জটিল লাগতো। বাট আগে জানেন, তারপরে দেখবেন এই কথাগুলো আবারও রিপিট হচ্ছে। এসিও ব্যাপারটা জাস্ট 15 মিনিটে আপনার এসিও করা যায়। বিশ্বাস করুন 15 মিনিটে এসিও করা যায়। বাট এসিও করানোর জন্য এটা যে আপনার মাইন্ডটা গ্রো করতে, এটা আপনার টাইম লাগে। গুগল টাইটেল, ক্যাটাগরি, কন্টেন্ট ইন্ট্রো, এগুলো শুধু তোমার লাগে না, বুলেট পয়েন্ট। এই যে আমি যেটা বললাম, কন্টেন্টগুলো লিখবেন কিভাবে, প্যারা বাই প্যারা বা বুলেট পয়েন্ট করে। তারপর আপনার স্টপ আন্ডারলাইন। আন্ডারলাইন দেওয়ার জন্য কি করবেন? আসলে আন্ডারলাইনটা তেমন ইউজ করবেন, এটা গুগল ডিসলাইক করে। সিম্পল সেন্টেন্স, এটা তো স্বাভাবিক কথাবার্তা আমরা যেটা বললাম। এবার এখন হচ্ছে সিডিএন ইমেজ। সিডিএন ইমেজ বলতে কি বোঝাচ্ছে বলেন তো?
কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন ইমেজ। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে বলেন তো? একটা ইমেজ ওইটাকে সিডিএন করবেন। সাপোজ আমি যদি আগের দিনের কথা বলি, আপনার একটা চিত্রের মধ্যে দেখা গেছে একজন আপনার ওই নদীর পাড়ে হয়তো আপনার টয়লেট করতেছে, ওই পাশের পানি নিয়ে আরেকজনে বাসায় গিয়ে আপনার চিত হয়ে পড়ে রয়েছে। তার মানে ইমেজটা দেখে কিন্তু বুঝতে পারলাম যে নদীর মধ্যে কেউ যদি মলত্যাগ করলে এই অবস্থায় এত কিছু লেখার দরকার আছে। এটি হচ্ছে আপনার সিডিএন ইমেজ, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। বর্তমানে সিগারেটের প্যাকেট এটা ব্যবহার করে, সিগারেট প্যাকেটে ব্যবহার করে না, এত কিছু ডিটেলস বলা লাগে, জাস্ট বিড়ি খাইছে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আপনার মনে করেন গলা দিয়ে জগ হয়ে গেছে। কিন্তু আমরা বুঝছি কিভাবে এটা বলেন তো? জাস্ট ওই সিডিএন ইমেজটার মাধ্যমে। এটা ইউজারকে আপনার সাইডে ড্রাইভ করার জন্য হেল্প করে, মানে ইমেজেই কথা বলে। ইমেজেই কথা বলে, ঠিক আছে? এবার যখন আপনি এইগুলোর সাথে প্যারাগ্রাফ লেখেন, কনক্লুশন মাস বেটার, উপসংহার যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, আপনি একটা আর্টিকেল লিখছেন, লেখার পরে শেষে এটার উপসংহার লিখে দিলে ভালো হয় না? এটা আর কি বোঝাচ্ছে। আপাতত এই স্লাইডারটা শেষ, এটার মধ্যে সবকিছুই বোঝা হয়েছে। ইন্টারনাল লিঙ্কিং, ও আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আপনার এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক আপনার কি বোঝাচ্ছে বলেন তো? আপনি তো আপনার সাইট থেকে ইন্টারনাল লিঙ্কটা দিলেন। আমি দুইটা জিনিস শেখাবো এখন। একটা হচ্ছে আপনার এক্সটার্নাল লিঙ্ক, আর একটা হচ্ছে আপনার ব্যাক লিঙ্ক। না, ইন্টারনাল লিঙ্ক তো শিখছেন, আরেকটা হচ্ছে আপনার ব্যাক লিঙ্ক। প্রথমে আপনার এক্সটার্নাল লিঙ্কটা শিখেন। যখন আপনার একটা পেজ থেকে অন্য একটা পেজে আপনি লিঙ্ক করে দেন, তখন এটাকে বলা হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্ক। বাট আপনি যখন আপনার পেজ থেকে অন্য একটা পেজে আপনার বা অন্য একটা ওয়েবসাইটকে রেফার করবেন, সেটাকে বলা হচ্ছে আপনার এক্সটার্নাল লিঙ্ক। এটা গুগল জাজ করে কেন? যে অনেক সময় গুগল আপনার সাইটে এসে দেখে যে আপনি কোন কোন সাইটকে রেফার করছেন। যদি ভালো সাইট হয়, গুগল সেক্ষেত্রে আপনাকে কি বলবে? ভালো বলবে। এবং সেম ওয়েতে আপনাকেও কিন্তু কেউ না কেউ এভাবে আপনার লিঙ্কিং করে আপনার সাইটে কিন্তু পাঠাবে না? আপনি একজনকে দিবেন, আপনাকে কিন্তু কেউ না কেউ দিবে। এই ক্ষেত্রে আপনার গুগল হেল্পটা করে কি? আপনি কিন্তু গুগল তখন বুঝতেছে যে না, অন্য একটা সাইটের সাথে আপনার একটা সাইটের একটা লিঙ্কিং বা একটা সম্পর্ক আছে। এখন এটা কিভাবে হয় দেখেন, আপনার সাইটটা যদি মনে করেন আমাদের গ্রামে যদি আমরা যখন চলাফেরা করি, তখন যদি আপনি ভালো, আপনি যদি 5টা খারাপ ফ্রেন্ডের সাথে চলেন, তখন এলাকার লোকজন আপনি কি বলবে বলেন তো? আর যদি আপনি ভালো আরো 5টা ভালোর সাথে চলেন, তখন আপনি কি বলবে? অবশ্যই ভালো বলবে। তার মানে কি, আমরা যদি অন্য কোনো সাইট থেকে আবার আমরা ব্যাক লিঙ্কটা নিতে পারি ভালো সাইট থেকে, গুগল এসে কি দেখবে? না, এর সাথে তো আরো ভালো মানুষের যোগাযোগ আছে। তার মানে কি, গুগল এই ক্ষেত্রে আপনাকে র্যাঙ্ক পাওয়ার জন্য সাপোর্ট দেবে। মানে উদার মানসিকতা দেখাতে হবে। এটা হচ্ছে আপনাকে বলা হয় ব্যাক লিঙ্ক আর কি। একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, আবার আমি যে অন্য সাইট থেকে আপনার যে একটা লিঙ্ক পেলাম, সেটাকে বলা হচ্ছে আপনার ব্যাক লিঙ্ক। এটা পরবর্তী অপশন, বাট এখন জানেন যে কিভাবে পাবেন। এই পর্যন্ত আপনার গেল। এবার হচ্ছে আমরা যখন কন্টেন্ট অপটিমাইজ করতে যাব, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে দেখেন, যেটাকে বলা হচ্ছে আপনার স্টপ ওয়ার্ড। স্টপ ওয়ার্ড লিখে যদি গুগলও সার্চ করেন যে স্টপ ওয়ার্ড ফর এসইও, এগুলাকে স্টপ ওয়ার্ড বলা হচ্ছে। আর এগুলো হচ্ছে আমরা একটা কন্টেন্টে কি করব? অ্যাভয়েড করব। এখন আপনি বলবেন যে এইগুলা ছাড়া কি আপনার সেন্টেন্স মেকিং হয়? এগুলা বাদ দেব, সেন্টেন্স মেকিং হয়? বিশাল লিস্ট। হ্যাঁ, এখন এটা হচ্ছে অ্যাভয়েড আর যদি বলি ব্রেকআপ, দুইটা কিন্তু আপনার দুই শব্দ। অ্যাভয়েড মানে কি, আপনার ধরতেছেও আবার ছাড়তেছে যখন প্রয়োজন আর কি, ঠিক আছে? আর ব্রেকআপ বলতে আপনার কি বোঝায়? একবারেই সব শেষ। তার মানে কি, এটা চেষ্টা করবেন অ্যাভয়েড করা, এমন না যে আপনার এড়িয়ে যাওয়া। সেক্ষেত্রে র্যাঙ্কিং পাওয়ার জন্য হেল্প করে। এটা কি আপনার স্টপ ওয়ার্ড। মানে কন্টেন্টের ভিতরে এই ওয়ার্ডগুলো, এগুলো তো আপনার ইউজ, এগুলো ছাড়া আপনার ইউজ একটা সেন্টেন্স মেকিং হবে না। লিখবে কিভাবে? আমি তো সেটাতে বলছি। সেটাই তো, আমি এটাই তো বললাম, অ্যাভয়েড করবেন। যদি পসিবল হয়, আর না পসিবল হলে লিখবেন মানে যতটা কম ব্যবহার করা যায়, সেটাই আর কি। এই স্টপ ওয়ার্ড লিস্টও আমি আপনাদের দিয়ে দেব, প্লাস হচ্ছে যে দুইটা স্লাইডার ছিল, এই দুইটা স্লাইডারও আপনাদের দিয়ে দেব। এর পরের ক্লাসে হয়তো আমরা ঢুকবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চে।
মানে আপনি একটা কিওয়ার্ড নিয়ে যে কাজ করবেন এই কিওয়ার্ডটা দিয়ে আদৌ র্যাঙ্ক করা যাবে কিনা, এটা আমাদের জানার দরকার আছে না? অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করবো ভালো কথা। আপনাদের হচ্ছে আমার ক্লাসের একটা আউটলাইন আছে, প্রিন্ট দেওয়ার কথা বলছেন। আউটলাইনটা আপনাদের দিয়ে দিই। জাস্ট আমি কোর্সের সামারিগুলো দেখালাম, বাট কোন ক্লাসে কোনগুলো শিখবেন এটা জানার দরকার আছে না? কারণ এই যে এই এসিওর মধ্যে দেখলেন কত পার্ট, এই ফেসবুকের মধ্যে দেখবেন আপনার পার্টের শেষ নেই। অনলাইন মার্কেটিংটা খুব মজার একটা বিষয়, যদি ভালো করে শিখতে পারেন অনেক ভালো কিছু করতে পারেন। আমি আপনার এই আউটলাইনটা আমি হচ্ছে